মোবাইলে পাবো তো নাকি? আমরা এখন লাইভে আছি। লাইভে কি আমরা দেখতে পাবো যে কারা কারা আমাদেরকে লাইভ দেখছে? এখান থেকে পাবো না? না, অন্য একটা ডিভাইস, এখান থেকে পাবো না, ফেসবুক থেকে। তাহলে সেটা একটু জানালে ভালো হয়, তাহলে সেই অনুযায়ী আমরা তাহলে যেতে পারি। সেটা একটু জানালে ভালো হয়, তাহলে সেই অনুযায়ী আমরা তাহলে যেতে। আচ্ছা, আমরা এবার আলোচনা শুরু করতে পারি। আচ্ছা, সবার সাথে আমার পরিচয় নেই ফেসিয়ালি। আমার হিল্লোলদাকে আমি চিনতাম না, আমি রূপায়ণ। আচ্ছা, সবাইকে জানানোর জন্য ধীরে ধীরে আশা করি সবাই লাইভে আসবে। কায়া বলে আমরা একটি শর্ট ফিল্ম বানিয়েছি, যার ডিরেক্টর আমাদের সাথে আছে অরিন্দম দা আর স্যান্ডি দা, যাদের সাথে আমরা আরো পরিচয় গভীর হবে এই গল্পের সাথে সাথে, আড্ডার সাথে সাথে। সাথে আমাদের সাথে হিল্লোল দাও আছে, মানে যার মস্তিষ্ক সন্তান বলা যেতে পারে কায়া। আর আমাদের কায়ার মূল অভিনেতা অনিরুদ্ধ আছে আমাদের সাথে। আমরা ধীরে ধীরে সবার সাথে পরিচয়ে যাব। তার আগে একটা ছোট ভূমিকা না দিলেই নয়। কায়া একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলা যেতে পারে, এই শব্দটা ইউজ হয় বলে আমি ব্যবহার করছি সবার জন্য। যদিও আমি মনে করি না যে কোনো সিনেমা বা এই ধরনের মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, রাদার ইটস মোর ডিপেন্ডেন্ট অন ইচ আনাদার। ভীষণভাবে একটা কোলাবোরেটিভ কাজ। আমি খুব অদ্ভুত ভাবেই ধূমকেতুর মতো কাজটায় জুড়ে গেছিলাম, এবং তারপর আমাদের এই প্রতিদিনের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ারও করেছি, যেটা আপনারা ফেসবুক পেজেও সেগুলো পাবেন। আমার কাছে কায়া একটা ভীষণভাবে একটা জার্নি ছিল। আমরা জানতাম না শেষে গিয়ে কি দাঁড়াবে, কি হবে, বাট আমরা খুব যত্ন করে ব্যাপারটার সাথে মিশে গিয়েছিলাম। এটা অনেকটাই আমরা খুব অর্গানিক হয়ে গিয়েছিলাম, বেটার সে। আচ্ছা, আমাদের সাথে এসে গেছে অর্ণব। অর্ণব হচ্ছে কায়ার মিউজিক ডিরেক্টর, কম্পোজার। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এবার ধীরে ধীরে আলোচনার মধ্যে ঢুকি। প্রথমেই আমি অরিন্দম দার কাছেই যাব। যে যেটা আমার কাছে খুব মানে একটা প্রশ্ন লেগেছে, যে তুমি তো দীর্ঘদিন আইটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং বেশ তাতে দুদিক ভাবেই তুমি সফল হয়েছো, আর্থিক এবং বাকি সব দিকে। তাহলে কি খিদে থেকে হঠাৎ এই ট্র্যাক চেঞ্জটা হলো আর কি? মানে এটা কি খুব চিন্তাশীল ভাবে এই ট্র্যাক চেঞ্জ, নাকি না একটা ভালোবাসা থেকে হঠাৎ এখানে চলে আসে? হ্যাঁ, ট্র্যাক যে পুরোপুরি চেঞ্জ হয়েছে কিনা আমি এখনো জানি না, তবে চেষ্টাটা রয়েছে। হ্যাঁ, অবশ্যই ভালোবাসা থেকে। মানে ফিল্ম মেকিং আমার দীর্ঘদিনই একটা ইচ্ছে ছিল যে এটা, এই আর্টটা আমি শেখার চেষ্টা করব। বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্র পরিচালকের ওপর আমি ভীষণভাবে ওনাদের উপর আমার উপর ইয়ে রয়েছে, প্রভাব রয়েছে। তো সেই কারণে আমার ব্যাপারটা শেখার খুব ইচ্ছে ছিল এবং করারও ইচ্ছে ছিল। তো এই একটা হঠাৎ করেই সুযোগটা এলো আর কি। মানে অ্যাকচুয়ালি আমরা এই হয়তো কোভিড পিরিয়ডটা না এলে আমি এত ভিতর থেকে আসতাম না। এই সময়ই হঠাৎ করে আমরা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে শুরু করি, নিজের ভালো লাগা জায়গাগুলো নিয়ে। তার মধ্যে আমি আর স্যান্ডি বা সন্দীপন, আমরা প্রদীপ্ত দা মানে প্রদীপ্ত ভট্টাচার্যের অনলাইন ওয়ার্কশপটাও জয়েন করি, সেটা আমাদের একটা বেসিক আইডিয়া দিয়েছিল ফিল্ম সম্বন্ধে। তো তারপরে পড়াশোনা করতে থাকা এবং ভালোবাসাটা নতুন করে উস্কে গেছিল আর কি, সেখান থেকেই আসা। অবশ্যই এটা আমার ট্র্যাক চেঞ্জ এই কারণেই নয়, কারণ আমি আর্থিক কারণে এখানে অবশ্যই আসিনি, ভালোবাসাটাই একমাত্র কারণ। এটা তো আবার সেই ধরনের প্রশ্ন চলে আসছে যে বাংলা সিনেমা টাকা পয়সা পায় না বলে বোধহয় এখানে সবাই গানের জন্য ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চলে আসে। তো সেই সূত্রে আমি স্যান্ডিদার কাছে যাব যে হ্যাঁ, ভালোবাসা অবশ্যই একটা জায়গা, যেটা বুঝতে পারছি। তা তোমার দিকটা কি পুরোটাই অনার্থিক ব্যাপার, মানে অনর্থে ঢুকে গেল, অর্থের কোনো দাম থাকছে না তাহলে? না না না, কিছুটা একই রকম। আমি বলি যে দেখো, সিনেমা দেখতে তো ছোটবেলা থেকেই খুব ভালোবাসি, রাইট? সিনেমার কোনো বাজবিচার নেই, যা পাচ্ছি তাই দেখছি। অরিন্দম আর আমি কলেজে একসাথে 4 বছর কাটিয়েওছি, কিন্তু আমার মনে পড়ে না আমি অরিন্দমের সাথে কখনো আলোচনা করছি এই চল সিনেমা বানাবো। তখন আমাদের সেই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটাই ছিল
আর তারপর তো চাকরি সূত্রে যে যার মতো চাকরি শুরু করলাম, কিন্তু না, এখানে এখানে এইটাই আমারও খুব উৎসাহের জায়গা, যেটা তুমি বলে দিলে। তাহলে এই গোলাপ মানে হঠাৎ এভাবে গ্রুপটা হলো কি করে? মানে হিল্লোলদা একটা অদ্ভুত আষাঢ়স্য প্রথম দিবসে গল্প লিখলো, সেটা তোমাদেরকে শোনালো, আর সঙ্গে সঙ্গে মনে হলো সিনেমাটা করি, এটা এরকম প্রথম কিছু নয়, ব্যাপার কি? এটা প্রথম নয়। তো এইটা গোজ ব্যাক টু 2019 কি 2020, ঠিক আছে? তখন আমি অরিন্দমকে জানি যে অরিন্দম ব্যাঙ্গালোরে রয়েছে, আমি এখানে রয়েছি, নিজের নিজের মতো কাজ করছি। কাকতালীয় ভাবে যেটা অরিন্দম বললো যে ও সিনেমার সাথে ইন্টারেস্টেড হয়ে সিনেমা বানাতে শুরু করলো, শর্ট ফিল্ম বানালো ওখানে, আমি এখানে বানালাম একটা। তারপর কোনোভাবে আমরা কানেক্ট করলাম এবং মনে হলো যে তাহলে কি আমরা একসাথে করতে পারি কাজ। আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কাজেই অনসাইট অফশোর মডেল চলে। কোভিড আমাদের দেখালো যে বাড়িতে বসে অনেক কিছু করা যায়, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কাজে লাগিয়ে মনে হলো চল তাহলে কোলাবোরেট করে দেখা যেতে পারে কি কি হয় ব্যাপারটা। সেইখানে অরিন্দম বলল তাহলে এখানে এখানে একটা জিনিস add করতে চাই, অনসাইট add এমপ্লয়ি করতে কে? চাই। এখানে অনসাইট এমপ্লয়ি কে আর মানে ইন্ডিয়া থেকে কে এমপ্লয়ি, সেটা একটু জানার ইচ্ছে থাকে। মানে হিল্লোলদাকে কি তোমরা অনসাইট থেকে তুললে সব রকম রিক্রুট হ্যাঁ, করে? এখানে আমি একটু অ্যাড করতে চাইছিলাম। ওই একটা 50 আওয়ার্সের যে একটা ফিল্ম চ্যালেঞ্জ হয়, সেখানে অ্যাকচুয়ালি আমি, হিল্লোল এবং সন্দীপন একসাথে করেছিলাম, এবং আমরা 50 ঘন্টা টানা জুম কলে ছিলাম। মানে জুম কলে থেকেও যে ফিল্ম মেকিং সম্ভব, নিজের মতো, সেজন্য আমরা আলাদা আলাদা টাইম জোনে কাজ করছি বলে 24/7 বেসিসে কাজ করেছি। মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকার সময়, আলাদা আলাদা টাইম জোনে থাকার সময় কোনো আমাদের ব্ল্যাঙ্ক টাইম ছিল না, সবটাই ছিল আর কি কারো না কারো দিন, বা অ্যাটলিস্ট সন্ধেবেলা। তার মানে একটা ব্যাপার খুব আমার কাছে পরিষ্কার হচ্ছে যে একজন শিল্পীর যে লাইনগুলো আমরা বলি এখানে খুব রিলেট করতে পারছি, যে সে যেমন প্রচুর জনগণের ভিড় চায়, যেমন এই কায়া প্রচুর মানুষ দেখুক, তাদের ফিডব্যাক জানার, আবার অ্যাট দ্য সেম টাইম যখন সে সেই সৃষ্টিটা করে তখন সে কোথাও একাকী হতে চায়, যেটা কোভিড পিরিয়ডটা কোথাও আমাদেরকে প্রচন্ড লোনলি করেছিল। অ্যান্ড দেন অ্যাগেন উই ট্রাইড টু বি ইউনাইটেড। তো হিল্লোলদাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে মানে আমি যখন এই কাজটার সাথে যুক্ত হয়েছিলাম আমার প্রচন্ড অ্যাট্রাক্ট করেছিল দা ওভারঅল থিঙ্কিং অফ দ্য স্টোরি। এটা প্রচন্ড ডিফারেন্ট, আমি স্টোরির কোনো স্পয়লার এখানে দেবো না, কিন্তু এটা একটা খুব বড় একটা কি বলবো ক্যানভাসের লেখা হয়েছে। তো তুমি কি কোথাও এটা লেখাটা প্রথম থেকে সিনেম্যাটিক এতেই লিখেছিলে, না লেখাটা লেখা হয়েছিল পরে সেটা সিনেমা নিয়ে ভাবার শুরু হয়? হ্যাঁ, এই উত্তরটা দিতে আমাকে খুব মানে আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল চুজিং মাই ওয়ার্ডস আর কি, যাতে কোনো স্পয়লার না বেরিয়ে যায়। তো সেইভাবে আমি একটু রেখে ঢেকে র্যাপ করে বলার চেষ্টা করছি। যেটা হচ্ছে যে হ্যাঁ, আর এই প্রসঙ্গে ওইটাও এসে যাবে যে প্রশ্নটা তুমি সন্দীপন আর অরিন্দমকে করলে, ওই আমাদের একসঙ্গে কাজ করার। আমরা তখন 2019-20 আলাদা আলাদা একটা দুটো করেছি, তিনজনে মিলে একটা করেছি, আবার আমি অরিন্দম সন্দীপন এরকম দুটো তিনটে হয়ে গেছে। তারপরে তখন একটা ছিল যে কি করব। এবার এই গল্পটার যেটা আমি বলতে পারি যে আমি এভাবে বলছি কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে? আমি আর কোনো শব্দ যাচ্ছি না। যে গল্পটার যেটা আমি যদি দেখি দুভাবে ভাগ করলে, যে একটা মানে মানুষের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এবং সেই পার্টটা ইটসেলফ কিন্তু একটা, আমি যদি ব্যাখ্যা না করি, একটা এক ধরনের গল্প হয়ে যায়। এবার ওই পার্টটুকু যে এফেক্ট পার্টটা, হ্যাঁ, যে আমাদের রুদ্র ভট্টাচার্য যে গল্পের তো তার যে ইন্টারভিউ এর অংশটুকু বলছি, সেই জায়গাটুকু, সেটাকে আমি এফেক্ট বলছি, সেটা আমার মাথায় ছিল আগে। ওটা আমি সেই সময় সত্যি কথা সিনেমা হিসেবে ভাবিনি, ওটা ইটসেলফ একটা অনুগল্প ভেবেছিলাম। এবার কি হয়, অনুগল্পে না মানে পাঠকের ইন্টারপ্রিটেশনের জন্য ছেড়ে রাখার জায়গাটা অনেক বেশি। আমার অতটা দায় নেই, মানে লোকে একটা সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে ছেড়ে রাখলেও ভাববে হ্যাঁ এরকম হতে পারে, নিজের মতো ভেবে নেবে। তারপরে আমরা ওই যে সময়টার কথা বলছি, তখন বহরমপুরে আসলাম, অরিন্দমের সঙ্গে কথাবার্তা হচ্ছে আর কি, যে কি করা যায়। তো তখন এই গল্পটা একটা বলাতে ওর মোটামুটি এটা ওর ভালো লাগলো, যে বাহ এটা তো সুন্দর হতে পারে। কিন্তু তখন আমরা ভাবলাম সিনেমায় আমাদের দায়টা অনেক বেশি, আমরা ওই সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে পাঠকের ভাবনার জন্য গল্পে যেটা পারি সেটা সিনেমার পর্দায় আমাকে কোথাও না কোথাও
একটু ইয়ে করতেই হবে। তো সেই তারপরে ওই কজ পার্টটা কেন এমন হচ্ছে এই ব্যাখ্যাটা আমরা ভেবে ইয়ে করে করলাম। তবে তোমার উত্তর, প্রশ্নের উত্তর আর একটা বলি, ভাবনাটা ছিল অন্য, কিন্তু লেখা হয়েছে সিনেমার জন্য। আমি এটাকে গল্পের ফর্মে লিখিনি, কিন্তু এটা তুমি বলতে পারো 70% গল্প এবং 70% স্ক্রিপ্ট, 30% গল্প। ইভেন ন্যারেটিভ পার্টটাও সেই থার্ড ব্র্যাকেটে অ্যাকশন লাইন লেখার মতো করেই জাস্ট লেখা, জাস্ট স্ক্রিন প্লের ফরম্যাট ইউজ না করে, মানে একটা ওই নাটক গল্প এবং ইয়ের মাঝামাঝি করে ফার্স্ট ড্রাফট কিন্তু এটাই, যে এটা সিনেমাই হবে, এর আর কোনো উদ্দেশ্য নেই। লেখাটা ওইভাবেই হয়েছে। যখন আমরা মানে দুটো পেয়ে গেলাম, কজ অ্যান্ড এফেক্ট পার্টটা ম্যাচ করে গেল, তখন লেখাটা হলো ইয়েতে। তো এইটাই আর কি। ঠিক আছে, আমি এটা নিয়ে আরো কতগুলো প্রশ্নতে যাব। তার আগে অর্ণবকে জিজ্ঞেস করে নি, কারণ অর্ণবের বলতে গেলে আজকে বেসিক্যালি অর্ণবেরই দিন। ওর তৈরি সব গান মানুষের কাছে পৌঁছবে। আর অর্ণব আজকে একটা অনুষ্ঠানেও আছে ওর এরপরেই, তাই ওকে আমি আগে জিজ্ঞেস করেছি। আচ্ছা অর্ণব, তুই দিয়েই বলছি, কারণ তোর সাথে তোকারই সম্পর্ক, হঠাৎ করে লাইভে এসে নতুন করে কিছু বলা মুশকিল। অর্ণব, আমার যেটা মনে হচ্ছে যে যখন তোর সাথে এই কাজটা নিয়ে আমি আলোচনা করি, এবং তুই যেহেতু অলরেডি বহু সিনেমা এবং আরো অন্য মাধ্যমে কাজ করছিস, তো এই কাজটা করতে গিয়ে তোর কি মনে হয়েছিল, মানে কি কারণে তোর মনে হলো যে এই কাজটা ইট উইল বি গুড টু ডু দ্য ওয়ার্ক, অর কোনটা তোকে বেশি আকর্ষণ করেছিল, আর কাজটা করতে গিয়ে চ্যালেঞ্জটাই বা কি ফেস করেছিল? হ্যাঁ, শোনা যাচ্ছে। না, একটু ব্রেক করছে ভয়েস, একটু ইকো আসছে। এবার কি শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, এবার বেটার, একটু বেটার। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা আমার মনে হয় হেডফোনটা তুই ছেড়ে দিয়ে বল, তাহলে ইকোটা আসবে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এবার বেটার, গুড। যখন বেসিক্যালি কোনো গান লিখতে বলা হয়, মানে সিনেমা বা ওয়েব সিরিজের জন্য, তখন সেই একই গতের গত একটা গান, মানে একটা রোমান্টিক গান, একটা আইটেম টাইপ গান, এরকমই বলা হয়। কিন্তু সিনেমার যে গল্পটা, সেটা প্রচণ্ড আমাকে অ্যাট্রাক্ট করে, কারণ একটা অন্যরকম গল্প, এবং সেখানে যখন গান লিখতে হবে সেটা সম্পূর্ণ অন্য রকম একটা ধরনের গান, একটা অন্যরকম জনারের গান। এবং আমরা যারা গানগুলো শুনবো পরবর্তীকালে, দেখবো যে প্রত্যেকটা গানই কিন্তু ভীষণ অন্য রকম। মানে সিনেমার ক্ষেত্রে যেমন বাউলও এসছে, তেমন আবার একই রকম ভাবে একটু অন্যরকম লালাবাই টাইপেরও ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, তেমন আবার একটুখানি হরর সাসপেন্স টাইপের কিছু মিউজিক ক্রিয়েট করতে হয়েছে। তো ওভারঅল সবটা মিলিয়ে আমার ভীষণ চ্যালেঞ্জিং লেগেছে, এবং ভীষণ অন্য রকমের গান। মানে বাংলা সিনেমার জন্য এরকম গান খুব একটা আমি শুনিনি, মানে আমি তো কখনো শুনিনি যে লালাবাইকে বাংলা সিনেমায় পোট্রে করা হচ্ছে বা এই ধরনের গানকে পোট্রে করা হচ্ছে। বাউলটা হয়, বাট অন্য যে জনারগুলোর কথা বলছি আমি, সেগুলো কিন্তু হয় না। কাজেই সেক্ষেত্রে পুরো ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং আমার মনে হয়েছিল, এবং ভালোও লেগেছিল যে কাজগুলো করতে, এরকম গান সুর করতে। এবং আমার আরো ভালো লেগেছে গানটা গাইতে, যে আমি একটা গান গেয়েছি, সেটা সবার কিরম লাগবে তার উপর ডিপেন্ড করে ডেফিনেটলি, বাট আমার ভালো লেগেছে গাইতে। এটার কিন্তু পুরো কৃতিত্বটা আমাকে দেওয়া উচিত, তুই ওটা অন্য কাউকে দিয়ে গাওয়াতে চাইছিস। আর আরেকটা কথা জানতে চাইবো, যে আমি যেটা লক্ষ্য করেছি এই কাজটাতে, তুই স্পেশালি দেখেছি যে অনেক নতুন মুখ, নতুন বলা যায় না, বাট অনেককে তুই এনেছিস হয়তো যাদের এভাবে একটা বড় মঞ্চে তাদের গলাটাকে ব্যবহার করা হয়নি। তো এই জায়গাটাতে তুই নতুনদের দিকে গেলি কেন? কারণ আমরা জানি, তাদের নাম আমি করছি না, অনেককে নিয়ে এখানে ভাবা হয়েছিল, কিন্তু শেষে গিয়ে তাদেরকে দিয়ে হয়তো গানটা গাওয়ানো হয় বিভিন্ন কারণে। দেখো, আমার সবসময় নতুনদের নিয়ে কাজ করতে ভালো লাগে, কারণ আমার মনে হয় যে আমিও যখন নতুন ছিলাম তখন কেউ না কেউ তো আমাকে ব্রেক দিয়েছিল, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, যে সমস্ত নতুনদের আমি ব্যবহার করেছি, আমার মনে হচ্ছে গানগুলোর সঙ্গে তারা জাস্টিস করতে পারবে। যেমন তুমি যদি প্রিয়াঙ্কার গলায় যে গানটা অশরীরী, গানটা যখন ভবিষ্যতে রিলিজ হবে আজকে, এবং গানটা শুনবে সবাই, সবার এটাই মনে হবে যে গানটা ওর জন্যই বানানো হয়েছিল। ইকুয়ালি তুমি যদি দীপের গলায় গানটা শোনো, যে লালন ফকিরের বাউলটা দীপ গাইলো, সেটাও দ্বীপ মনে হবে যে দ্বীপের জন্যই হয়তো এই বাউলটা সুন্দর পোট্রে করেছে বাউলটা। আবার নির্বাণার যে স্তোত্রমটা আমরা ইউজ করেছি সিনেমাতে, সেটা তুমি যদি লাবণীর গলায় শোনো, মনে হবে গানটার সঙ্গে খুব ভালো জাস্টিস করতে পেরেছে।
আমি কতটা পেরেছি সেটা আমি জানি না, সেটা দর্শক বলবে, সেটা শ্রোতা বলবে, বাট বাকি যারা গানগুলি গেয়েছে তারা প্রত্যেকে গানটার সঙ্গে জাস্টিস করতে পেরেছে। অ্যাজ আ মিউজিক ডিরেক্টর আমার সেটাই মনে হয়েছে, এবং সেটাও একটা বড় কারণ নতুনদের নেওয়ার জন্য। সবটা মিলিয়েই এই আর কি, এই কারণে নতুনদের নেওয়া। এবং আমার মনে হয় তাদের না এনার্জি লেভেলটা অনেক বেশি থাকে, তাদের অনেক বেশি করে কাজটা করিয়ে নেওয়া যায়। আমি যেটা চাইছি সেটা তাদের থেকে অনেক সুবিধা হয় বার করে নিতে, যারা পুরনো তাদের থেকেও আমার মনে হয় কোথাও একটা গিয়ে এটা সেই সব ক্ষেত্রে নতুনদের নেওয়া আর কি। অর্ণবের না, তোর কথায় আমি একমত হব। আমরা আজকে প্রিয়াঙ্কাকে পাইনি, বা লাবণী, প্রিয়াঙ্কা, দীপ তিনজনেই আজকে ব্যস্ত, কিন্তু আমি নিজে রেকর্ডিং সেশন গুলোতে থেকে অবশ্যই বলতে চাই যে ওদের ডেডিকেশন থেকে আমি খুব চমকে গিয়েছিলাম। মানে দীর্ঘ, মানে ছোট ছোট ভুল নয়, সেগুলোকে আরো বেটার করা এবং রিপিটেডলি টেক দেওয়া, এভাবে এত নিজের মতো করে গানটাকে ভালোবেসে গাওয়া, এটা আমি দীর্ঘদিন দেখিনি মেন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজকর্ম দেখেও বলছি। আর অর্ণব, তোকে আমরা কতক্ষণ পেতে পারি? তুই কি খুব ব্যস্ত? নাহলে আমরা অনিরুদ্ধর কাছে গিয়ে আবার ফিরে আসবো। ওকে, এবার রাখতেই হবে, কারণ আমার আবার শো শুরু করতে হবে। আমি একটা ব্রেক নিয়ে বেরিয়েছি, নিয়ে তখন এখন লাইভে এসেছি। আমাকে 2 মিনিটের মধ্যে শুরু করতে হবে আর কি শো। তাহলে 2 মিনিটের মধ্যে যাওয়ার কি আগে তোর গানটা আমি দু একটা লাইন জিনিস, বাজে কলকাতার ক্যাকোফোনির মধ্যে 2 লাইন শুনিয়ে চলে যাওয়া যেতে পারে? আমার গানটা শোনার, হ্যাঁ সেটা শোনা যেতেই পারে, হ্যাঁ, সেটা শোনা কলকাতার যেতেই পারে, ক্যাকোফোনিটাকে আমি ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে রাখতে বলছি। রাখতে পারো। ঠিক আছে, আমরা শুনে নিই, শেষে তোকে নেই, ছেড়ে দেবো তারপর। ওকে আমি গাইছি 2 লাইন। শেষে নেই, শেষে নেই, এই যে অশেষ আলো হয়ে মিশে যায় অবশেষ। কায়াহীন ছায়াহীন এ কোন সুপ্তি, আলো হয়ে মিশে যায় অনাবিল দীপ্তি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অর্ণব, তোর ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আর দর্শকদের জন্য এটা বলবো যে অর্ণব বা বাকি যারা যারা আমাদের গান গেয়েছে তাদেরকে আমরা এত তাড়াতাড়ি নিষ্কৃতি দিচ্ছি না। তাদেরকে নিয়ে আলাদা আলাদা করে আমাদের আগামী প্রত্যেকটা সপ্তাহে আমরা ফিরে ফিরে আসবো, এবং অনেক অজানা গল্প হবে। যেমন এই গানটারই যখন তৈরি করার সময়টা খুব ভয়ঙ্কর ছিল, ভারতীয় টাইমে প্রায় ভোর ভোর হবে, রাত থেকে ভোর অব্দি লড়াই চলেছিল, সেই সব গল্পে আমরা ঢুকবো। ঠিক আছে অর্ণব, তোর জন্য বেস্ট অফ লাক। আজকের অনুষ্ঠান তোর ভালো হোক, আমরা আবার একদিন তোর সাথে কানেক্ট করবো। থ্যাংক ইউ। আমাদের হচ্ছে লাইভ, বাট আমার কিছু করার নেই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সিনেমার জন্য। সিনেমা নিয়ে কথা হবে, গল্প হবে, এবং দর্শকদের আমার তরফ থেকে খুব ভালোবাসা রইলো, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসছি, আমি রাখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্ণব, অর্ণব আজকে একটু ব্যস্ত বলে আবার আমরা ফিরবো। আমি একটা কথা জাস্ট এখানে অ্যাড করতে চাই। আমাদের প্রথম গান অশরীরী, যেটার ভিডিও সং এখন ইউটিউবে লাইভ হয়ে গেছে। আজ এখন আপনারা চাইলে কায়ার ইউটিউব চ্যানেলে গিয়ে গানটি দেখতে পারেন এবং শুনতে পারেন। যদি এটা লিরিক্যাল ভিডিও মোস্টলি, এবং তার সাথে রেকর্ডিং এর কিছু ভিডিও রয়েছে। মূল ভিডিও আমরা এখন ডিসক্লোজ করতে চাইছি না এবং করছি না বিশেষ কারণে। তাও আশা করি আপনাদের ভালো লাগবে। না, আলোচনার ফাঁকে তাহলে আপনারা নিতে পারি তো, এখান থেকেও আমরা একবার স্ট্রিম করে গানটা দেখতে পারি বোধহয়, নাকি? এখানে কি স্ট্রিম করা যেতে পারে? তাহলে তো খুবই ভালো হয়, তারপর আমরা অনিরুদ্ধের কাছে যাব। হ্যাঁ, এখানে স্ট্রিম করা যেতে পারে, মানে একটা ঠিক আছে, আমি স্ট্রিম করে প্রেজেন্ট করার চেষ্টা করছি। কিন্তু সেটা শোনা যাবে কিনা আমরা ততক্ষণ অনিরুদ্ধর কাছে একটু যাই। অনিরুদ্ধর সাথে আমার আমরা ব্যাঙ্গালোরেই। তো অনিরুদ্ধর কাছে একটা প্রথম প্রশ্ন, যে তুমি তো দীর্ঘদিন অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাতেও কাজ করছো। অনিরুদ্ধ অনেকগুলো কাজ আছে, আপনারা দেখবেন ওটিটিতে আছে, চার্লি 777 আছে, এবং অনিরুদ্ধ সেই লিস্টটা দিয়েও দেবে। আপনারা ওর কাজগুলো দেখুন, যতদিন না কায়া আসছে, আর তারপর থেকে কায়াই দেখবেন, খালি আরগুলো দেখবেন। ঠিক আছে, আমরা এবার অনিরুদ্ধের কাছে, তুমি তো বিভিন্ন ভাষা এবং বিভিন্ন
মানুষের সাথে কাজ করে আসছো, তো সেক্ষেত্রে যখন এই কাজটায় তুমি এলে, তুমি বাংলায় কমই কাজ করেছো, তাও তুমি যখন এলে এবং এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক যেটাকে বলে সোকল, এবং দুজন ডিরেক্টর যাদের হয়তো সেই সোকল পোর্টফোলিও নেই, এবং সেখানে তুমি কাজটা করতে এলে, তোমার প্রথম ইটা থেকে মনে হলো যে হ্যাঁ এই কাজটা আমার করা উচিত বা করতে চাই, এই ব্যাপারটা শোনার খুব ইচ্ছা আছে। এমনিতে তো দেখো রূপায়ণ, আমি প্রচুর হিন্দি এবং যেটা যেটা তুমি বললে অন্য ভাষায় কাজ করেছি, কিন্তু বাংলায় আমি সেরকম কাজ করিনি। আর আমার মা এবং দিদা অনেক সময় বলতো যে একটা বাংলা কাজ কর, আমরাও দেখতে পাই, বাংলাতে কাজ করব, কিন্তু সেরকম ভাবে কানেকশন বা সেরকম ভাবে কারোর সাথে যোগাযোগ করাটাও একটা ব্যাপার আছে। যদিও এখন সেটা কলকাতা আমি শুরু করেছি, কিন্তু তার আগে আমি সেরকম কারোর সাথে কানেক্টেড ছিলাম না যে একটা ভালো বাংলা কাজ বা একটা ভালো বাংলা স্ক্রিপ্ট তার উপরে কাজ করা যেতে পারে। তো যখন এই এই আমাদের টিমে যখন শতরূপা মিত্র, শতরূপা দি, যার সাথে আমি আগেও থিয়েটার করেছি, তিনি অনিরুদ্ধ কি ডিসকানেক্ট হয়ে গেল? মনে হচ্ছে হয় ডেটা ইস্যু অথবা বাই চান্স অনেক সময় হ্যাঁ, ভিডিওতে পাওয়ার কাট বা কিছু প্রিমিয়ার ডে না, হ্যাঁ, মিউট বা আনমিউট কিছু একটা করতে গিয়ে বাই চান্স ওই লিভ স্টুডিওতে যদি ক্লিক হয়ে যায়, বা ও তো ফোন থেকে করেছে, হয়তো ফোনে হাতে ট্যাপ হয়ে গেছে আর কি কোনো কারণে। না, ওকে দেখতে পাচ্ছি। না না, দেখতে পাচ্ছি না, ওটা ব্ল্যাক হয়ে গেছে, হয়তো পাওয়ার। এনিওয়ে, আমরা ততক্ষণ একটু আলোচনা করি যতক্ষণ না আসুক। অ্যাকচুয়ালি রূপায়ণ যে ব্যাপারটা নিয়ে হিল্লোলের সাথে কথা বলছিল, সেই বিষয়টা নিয়ে হিল্লো যে কথাগুলো বলছিল, যে আমাদের প্রথমবার এই গল্পটা নিয়ে যে আলোচনাটা হয়েছিল, ওটাও খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি কায়ার গল্প খুঁজে পাওয়ার গল্পটাও ভীষণ ইন্টারেস্টিং, মানে শুরু হওয়া এবং মানে যে জায়গায় এসেছে, আমার এখনো মনে আছে যে ওটা একটা ইন্টারেস্টিং ও হাসিরও বটে, যে ওই আমরা প্রথমত আবার ওই কার্য আর কারণে ফিরে যাচ্ছি, যে কার্য বা এফেক্টের পার্টটা মোটামুটি ভাবছি আমরা, এবং তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আমরা চায়ের দোকানে মিট করছি, আমি আর অরিন্দম, এবং সেখানে কখনো সায়েন্স ফিকশন দিয়ে, কখনো ম্যাজিক্যাল রিয়ালিজম বা জাদু বাস্তবতা দিয়ে ওটাকে ইয়ে করার চেষ্টা করছি। এবার বহরমপুরের ঘটনা, তাই তো? বহরমপুরে তখন, হ্যাঁ, অরিন্দম বহরমপুরে, এটা অ্যাকচুয়ালি কোভিডেরই একটা ব্যাক ইয়ের জন্যই, মানে কোভিডের জন্য ও বহরমপুরে এসেছে, আমিও বহরমপুরে দীর্ঘদিন ছিলাম। রাতে আড্ডা, চায়ের দোকানে আড্ডা, যেমন হয় শীতকালের রাত্রিবেলা চায়ের দোকানে এক কাপ চা নিয়ে। মানে এক্সাক্ট পয়েন্টটা আমার মনে আছে, যে আমি, আর এটার জন্য ধন্যবাদ আমার দাদাকে, সোমনাথ ভট্টাচার্য। তো ওই আমরা বহরমপুরে একটা ইয়েতে, তো ওইটা নিয়ে আলোচনা হয়েছে, এই গল্পটা ওর মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু আমরা তখনও ওই কার্য বা মানে এফেক্টে হুক হয়ে আছি, আমরা তার ব্যাখ্যাটা খুঁজে পাচ্ছি না, নানান রকম চেষ্টা করছি, কিন্তু সেটা হ্যাঁ ঠিক আছে, ভালোই লাগছে, এরকম একটা জায়গায়। তারপরে আমার মনে আছে যে বহরমপুরে গোড়াবাজার, হয়তো নাম শুনে থাকবে তোমরা যারা বহরমপুরের নও, সে ওখানে ওই কাছাকাছি একটা জায়গা আছে, স্ট্রিট ফুডের দোকান, শাড়ি দিয়ে। আমরা ওরকম চিকেন, তন্দুরি চিকেন কিনতে এসেছি এতে, তো ওই ভাজা হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি। আমি দাদাকে বললাম, দাদা ইতিহাসের অধ্যাপক, আর মানে প্রচুর পড়াশুনো করে আর কি এমনি এতে, তো বললাম যে এইরকম একটা গল্প আছে, কিন্তু আমরা এর মানে বডিটা পেয়ে গেছি, মুড়োটাকে জোড়ার চেষ্টা করছি কিভাবে করা যায়। তো সঙ্গে সঙ্গে ও একটা বললো, যেটা আমি এখন আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, যে কি বা সেই প্রসঙ্গটাকে আমি নাম দিয়ে অভিহিত করতে চাইছি না, তাহলে গল্পটা কিছুটা স্পয়লার হয়ে যাবে। তো সেই ব্যাখ্যাটা আমরা তখন পেয়ে গেলাম আর কি। তো ওই ব্যাখ্যাটা যখনই পেয়ে গেলাম, আমি তখনই অরিন্দমের আবার ফোন আসলাম, মনে আছে বাইকে আমার সামনে হাতে তন্দুরি চিকেন ঝুলছে, ফোন, আমি অরিন্দমকে বললাম যে এরকম একটা পেয়ে গেছে। ও তখনই একদম সেই মানে ভীষণ উত্তেজিত হয়ে বললো যে বাহ, একদম এটা অদ্ভুত হয়ে মিলে গেছে এটা, দিয়ে তারপরে বসা যাক এটা নিয়ে। তখন ওইটাই যে মানে খুব কনভিন্সড মনে হলো যে এটা সত্যি এরকম, আগের গুলো হয়তো একটু ফোর্সড চেষ্টা লাগছিল যে ব্যাখ্যা দেওয়ার আমাদের সায়েন্স ফিকশন বা ম্যাজিক্যাল রিয়ালিজম দিয়ে, কিন্তু এই যে ব্যাখ্যাটা আমরা পেলাম এবং এখন যেটা গল্পে আছে, সেটা খুবই কনভিন্সিং। এবং তারপরে ওটা নিয়ে অ্যাকচুয়ালি ফ্লোটার সাথে খুব অর্গানিক্যালি যাচ্ছিল ব্যাপারটা। হ্যাঁ, খুব অর্গানিক্যালি মনে হয়েছিল যেন এই গল্পটার জন্যই ওটা কেউ রেখে গেছিল আগে, সেরকম একটা ব্যাপার, যে এত ন্যাচারালি অর্গানিক্যালি এটা মিলে গেল।
এইটাই হ্যাঁ মোটামুটি আর কি ওই খুব মজার আর কি এই জায়গাটা মনে করা, এবং এই শেষ বা ইয়েটার জন্য সত্যি দাদাকে একটা ধন্যবাদ। এবং তারপরে ওই অংশটা নিয়ে আমার সত্যি কথা খুব বেশি পড়াশোনা ছিল না। অরিন্দম মোটামুটি মানে তারপরে আরো ডেভেলপ করার যেটা সেটা অরিন্দমই করেছে আর কি, যে কারণ বা কজ পার্টটা যেটা বলছি সেইটা। তো এইভাবেই পুরো গল্পটা জুড়ে যায়, মানে দুটো পার্টে এগিয়েছে এটা। মানে তোমার রিল আর রিয়েল দুটো মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাক হ্যাঁ, রূপায়ণ real এবং আর অনিরুদ্ধ real। দুজনে আবার ফেরত এসছে, তো অনিরুদ্ধের সঙ্গে যে আলোচনাটা হচ্ছিল, তো অনিরুদ্ধ সেটা কন্টিনিউ করতে পারে আবার। হ্যাঁ সরি, আমি মাঝখানে ইন্টারনেটের কিছু প্রবলেমে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো যেটা আমি রূপায়ণদাকে বলছিলাম যে বাংলাতে সেরকম আমার কাজের লিঙ্ক নেই, এবং আমি খুঁজছিলাম যে একটা ভালো স্ক্রিপ্ট পেলে খুব ভালো হয়, বা সেরকম কোনো গল্প যেটার উপর কাজ করতে পারি। তো যখন শতরূপা মিত্র, যিনি আমাদেরই কায়ার একজন টিমের মেম্বার এবং অ্যাক্টর এবং খুব ভালো বাচিক শিল্পী, তিনি, তার সাথে আমি আগে থিয়েটারও করেছি, যখন উনি আমাকে যোগাযোগ করলেন যে এরকম একটা স্ক্রিপ্ট আছে আর ফিল্ম মেকার, খুব এক্সপিরিয়েন্স ফিল্ম মেকার, এনআরআই ফিল্ম মেকার এরা করতে চাইছে এবং আমাকে নিয়ে চিন্তা ভাবনা, প্রথমে তো আমি শুনে একটু ভাবেই গেলাম যে একটা কমপ্লেক্স চরিত্র, সেটা আমি জাস্টিফাই করতে পারবো কিনা, তাও বাংলায়, এবং সেটা আমার উপর ট্রাস্ট করার জন্য, আমার উপর ভরসা করার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল। তারপরে যখন প্রথমবার অরিন্দম দার সাথে দেখা হয় শতরূপাদির বাড়িতে, আর উনি যখন আমাকে স্ক্রিপ্টটা শোনালেন, গল্পটা শোনালেন, প্রথমে আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল, কারণ কনসেপ্টটা ভীষণ কমপ্লিকেটেড লেগেছিল। তারপর যখন আস্তে আস্তে ওটাকে ব্রেকডাউন করলো, কজ ইফেক্ট পার্টটা যেটা হিল্লোদা বললো, তখন আমি ভাবলাম যে ইট ইজ মানে এটা এক্সিকিউট করাটা, কিভাবে এক্সিকিউশন হবে এবং আমি সেটা জাস্টিফাই করতে পারবো কিনা, সেটা বিশাল ব্যাপার। আর অ্যাজ আ চ্যালেঞ্জ আমি এটাকে নিলাম, যে গল্পটা এত চ্যালেঞ্জিং এবং এত ভালো, তার জন্য আই ওয়াজ ভেরি মাচ অ্যাট্রাক্টেড কি হ্যাঁ এইটাকে অ্যাটেম্প্ট করা উচিত। এবং গল্পটার ব্যাপারে আমি কিছু ডিসক্লোজ করছি না এখন। তো সেজন্যই আমি ভাবলাম যে এটা আমি করব, এবং আমি আরো মানে জানবো এই ব্যাপারটা বা এই বিষয়টা, যেটা আমার কাছে খুব একটা আগে ক্লিয়ার ছিল না, সেটা গল্পটা করতে করতে বা শুট করতে করতে আরো বেশি আমার কাছে স্পষ্ট হয়ে উঠলো। তো সেজন্য আমি এই স্ক্রিপ্টটা বেছে নিলাম এবং আমার খুব ভাল লেগেছে করতে। হ্যাঁ, এর মধ্যে আমাদের সাথে জয়েন করে গেছে জয়দীপও, তো বোধহয় জয়দীপের ভিডিওতে কিছু সমস্যা রয়েছে। জয়দীপ আমাদের ডিওপি। হাই জয়দীপের ভিডিও নেই? না ভিডিও নেই, না ভিডিও আছে। আমি আসলে এমন একটা জায়গায় রয়েছি যেখানটা অন্ধকার, তো আচ্ছা, কাজেই ওই দেখো পেছনে চাঁদ দেখতে পাচ্ছ। হ্যাঁ ওই চাঁদটাই দেখা যাচ্ছে, আমি ভাবছিলাম ওটা টর্চের আলো। না না না, ওয়েলকাম জয়দীপ। কায়াহীন শুধু ছায়া Thank আছে you. এরকম ব্যাপার। সেই এখন কায়া ছায়াটাই রয়ে গেছে, এমনিতেই ছায়া ধরাই তোমার কাজ, সেই ছায়া ধরার কাজই তুমি করে চলেছো হাঁটতে হাঁটতে লাইভে এসে। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, বলো, তোমার বলো। যদি সময় লাগে একটু সময় নাও, আমরা অন্য কথাগুলো আলোচনা করি, তবে তোমার কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। হুম, রূপায়ণ, আমি আই থিঙ্ক এবার একটা রূপায়ণের জন্য প্রশ্ন আসুক। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে রূপায়ণের জন্য, রূপায়ণকে দেখতে পাচ্ছি না। রূপায়ণ তুমি আছো? এই রে, না এসেছি। আমার একটা কল চলে আসছিল তাই ডিস্টার্ব হচ্ছিল, বলো। হ্যাঁ রূপায়ণ, প্রশ্নটা হচ্ছে মানে তুমি তো আগে অনেক কাজ করেছো, তুমি নিজস্ব একটা কাজ করছো যেটা তুমি হয়তো পরে বলবে, আর যেটা প্রায় কুরুক্ষেত্র যুদ্ধের মতো চলছে, কবে শেষ হবে জানি না। রাইট। তো তুমি কায়ার সাথে কিভাবে যুক্ত হলে সেটা যদি আমাদের সবার সাথে শেয়ার করো। সেটার জন্য সহধর্মিনীকে আসতে হলো অরিন্দম দা। আসলে অরিন্দম দা সহধর্মিনী হচ্ছে আমার ব্যাচমেট। তো আমি তখন উলট পুরাণ করছি, যেটা অরুণা বোরা ডিরেকশন দিয়েছিল, অরুণা বোরা নিলয়, আপনারা যেটা উদয় বাবাতে দেখেছেন, এবং জয়দীপের সাথেও পরিচিতি বাড়ছে ওখানে। আমার ভয়েসটা কাট হয়ে গেছে, তোমায় শোনা যাচ্ছে না রূপায়ণ?
রূপায়ণের কথা একদমই আসছে না আমাদের কাছে। রূপায়ণ একটুখানি রূপায়ণ, তোমার কথা শোনা যাচ্ছে না। রূপায়ণ মনে হয় বুঝতে পারছে না, ও আমাদের কথাও শুনতে পাচ্ছে না মনে হয়। Astonished হয়ে গিয়েছে। এই তো এসছে। ও হ্যাঁ, এবার বোধহয় শুনতে পাবে। আমার বারবার কল আসছে বলে একটা ডিস্টারবেন্স। আমি যেটা বলছিলাম যে আমি যখন ওই উলট পুরাণ করি তখনই পৌশালীর ফোনটা আসে যে অরিন্দম দা এরকম একটা কাজ করতে চলেছে, এবং আমি খুব ক্যাজুয়ালি যেগুলো যেগুলো বলার সেগুলো বলেছিলাম আর কি। কিন্তু তখন সেভাবে কোনো অ্যাক্টিভলি যোগ করার কথা আমার মাথায় আসেনি। তারপর যখন আমি গল্পটা শুনলাম, পড়লাম আর কি, যেটা হিল্লোলদা লিখেছে, ইট ওয়াজ সো ব্রিলিয়ান্টলি রিটেন যে আমার আই ওয়াজ অ্যাস্টনিশড যে এরকম একটা এত লেয়ার্ড স্ক্রিপ্ট আমি বহুদিন পরে দেখছি আর কি। এবং যেটা একটা মানে ইন্ডিপেন্ডেন্টলি এইভাবে সো-কল্ড আমি বারবার ইউজই করছি, কারণ প্রথিতযশা সব বিভিন্ন সংস্থারা তো ভালো কাজ আর করে না, সেটা আমি অন ক্যামেরাই বলছি। তো আমার খুব মনে হয়েছিল যে এটা খুব চ্যালেঞ্জিং ফ্রম ভেরিয়াস অ্যাসপেক্ট। আসলে আমার প্রথম দিন থেকে যখন আমি সিনেমার কাজকর্মে খুব অযাচিত ভাবেই যুক্ত হয়ে গেছিলাম প্রায় 2010 সাল থেকে, তো আমার প্রচন্ড ভালো লেগেছিল যে এই মিডিয়ামটাতে আমাদের যা যা ধরনের আর্ট ফর্ম হতে পারে সবাই গিয়ে মিলেমিশে গেছে। মানে ইফ ইউ আর আর্টিস্ট ইউ ক্যান কাম টু সিনেমা অর দ্য গ্রেটার আর্ট, ইফ ইউ আর এ পারফর্মার ইউ ক্যান কাম হিয়ার, মানে সবকিছু। এবং এই স্ক্রিপ্টটার একটা ডিমান্ডিং নেচারটাই ছিল যে এর প্রতিটা অ্যাসপেক্ট প্রচন্ড পাওয়ারফুল, মানে তার স্টোরি পাওয়ারফুল, so accordingly the art direction needs to be very powerful, তার dialogues needs to be very powerful, তার execution needs to be very powerful, তার লাইট সেটস বা ক্যারেক্টার গুলোর সাথে কালারের যে একটা ইমপ্রম্পটু রিলেশনশিপ তৈরি করাটা খুব জরুরি ছিল। কারণ এগুলো বিভিন্ন ওটা যখন আপনারা ছবিটা দেখবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। তো দ্যাট অ্যাট্রাক্টেড। তো তখন আমি যখন ওই অ্যাডভাইজারি থেকে ধীরে ধীরে যেন আমি অর্গানিক্যালি কাজটার মধ্যে ঢুকে যাই, এবং যখন ঢুকে যাই তখন মানে জয়দীপকে নিয়ে আমার বহুবার বসা হয়েছে, যে আমরা বহু কিছু নিয়ে আলোচনা করেছি, কিভাবে হতে পারে শর্ট ডিভিশন নিয়ে, তার কালার নিয়ে নিয়ে, এবং তারপর আমরা এটাই মনে হয় যে হ্যাঁ আমরা একসাথে কাজটা করব। এবং ইট ওয়েন্ট ফাইন উইথ লট অফ চ্যালেঞ্জেস। আমি বলবো না যে 100% আমরা ভেবেছিলাম, তার হয়তো মানে 100টা হয়নি, কিন্তু আমাদের পক্ষ থেকে ওই চ্যালেঞ্জ গুলোকে সরিয়ে দিয়ে যতটা ভালো সম্ভব করা সেটা করা হয়েছে। যতটা যত্ন নেওয়ার, বিভিন্ন সমস্যা থাকে আপনারা জানেন যে ওপরে বড় ছাতা না থাকলে বৃষ্টি পড়ে, তো সেই বৃষ্টিতে ভিজে যতটা ভালো কাজ করা যেতে পারে সেটা আমরা করার চেষ্টা করেছি, এটুকু দায়িত্বের সাথে বলা যেতে পারে। এটা কিন্তু একেবারে বুমেরাং প্রশ্ন হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, রূপায়ণ শুধু ওদের ক্রিয়েটিভ ডিরেক্টরই নয়, আর্ট ডিরেক্টরও। তো আমার মনে হয় সেটা আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল, মানে ক্রিয়েটিভ ডিরেক্টর হওয়ার জন্য ডিরেক্টরের সঙ্গে ক্রিয়েটিভ ডিরেক্টরের ক্রিয়েটিভ ডিফারেন্স। আসলে সিনেমায় যেটা হয়েছে আমাদের কাজটাই যে কে কি ফর্মে ছিল কেউ যায় না, মানে ডিরেক্টররা অনেক ক্ষেত্রে চাপা দিয়েছে, এটা ঘটেছে আর কি। ফলে রোলস এন্ড রেসপন্সিবিলিটিস কি ঘটেছে ভগবানই জানে, বাট একটা সিনেমা তৈরি হয়েছে দিনের শেষে, এটাই। এক সেকেন্ড অরিন্দম, আমার মনে হয় এইখানে একটু দর্শকদের সুবিধার জন্য অ্যাটলিস্ট জয়দীপের ভূমিকাটা সিনেমায় এবং জয়দীপ এবং ওটা বলে দাও ভালো, ওটা কোথায় জয়দীপের পরিচয়টা আমি দিয়ে দিই। জয়দীপের বহু কাজ আপনারা প্রতিদিন দেখেন, খুব রিসেন্টলি কাজের মধ্যে বিরোহী প্রতিটাই জয়দীপ কাজ করেছে। পরবর্তী ক্ষেত্রে জয়দীপ অনেক হিন্দি সিনেমাতে কাজ করেছে, সেই লিঙ্ক গুলো আমরা দিয়ে দেবো। কায়া আগে অব্দি আপনারা সেই কাজগুলো দেখুন, কিন্তু তারপর থেকে কায়া দেখুন। এবং জয়দীপ দীর্ঘদিন ধরে কাজ করছে। জয়দীপ রূপকলা কেন্দ্র থেকে পাস আউট হয়ে প্রথিতযশা একজন সিনেমাটোগ্রাফার, মানে বলা যেতে পারে আমাদের আনকোরাদের ভিড়ে ও হচ্ছে একেবারে মানে শিক্ষিত প্রফেশনাল মানুষ। কেন আমাদের সাথে কাজ করতে সেটা আমি জানি না, সেটাই প্রথম প্রশ্ন হবে। যে মানে জয়দীপ হচ্ছে যোদ্ধাতে কাজ করেছে রাজ চক্রবর্তীর পরে, তারপর অরিন্দম রায় আর সন্দীপন দে, এটা কি করে হলো এটা একটু জানার ইচ্ছা আছে। মানে ওই তোমাদের সব পরিচয় পেয়ে আমার অরিন্দম আর সন্দীপনের এখন অবস্থা হচ্ছে যে ওই নচিকেতার বৃদ্ধাশ্রমের মতন, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। না না, ওরকম কোনো ব্যাপার নেই। রূপায়ণ দা একটু বেশি বাড়াবাড়ি করে বলছে, ওরকম নয় বিষয়টা। তো
না কিন্তু মানে বাড়াবাড়ি আমি করলো, যখন তথ্যগতভাবে ঠিক বলেছে। না সেরকম কোনো নয় ব্যাপারটা, যাই হোক। না কিন্তু ভালো লেগেছে, মানে কাজ করে বেশ মানে ভালো অভিজ্ঞতা আর কি। তো আর আমি মানে এমনিতেও আহ, মানে আমি আমার মানে এই কি মানে আমি যেভাবে যুক্ত হয়েছিলাম আর কি, মানে মূলত সেটা মানে রূপায়ণ দার মারফতই অরিন্দম দা এবং স্যান্টিদার সাথে পরিচয় হয়েছিল আমার। তো তাই তো অরিন্দম দা নাকি, তাই তো মনে পড়ছে আমার যদ্দূর। আমার হ্যাঁ সেই রূপায়ণের থ্রু দিয়ে আবার তোমার সাথে কন্ট্যাক্ট করি আমি, সেটাই। হ্যাঁ তারপরে হ্যাঁ ইয়ে হয় কিন্তু তারপর ইয়ে আমাদের সমালোচনা প্রথম এরপরে। হ্যাঁ প্রথম রূপায়ণ দার সাথেই রূপায়ণ দা আমাকে এরকম বলে যে এরকম এই ব্যাপার, তো এই বিষয়। তো তখন আমাকে স্ক্রিপ্টে একটু আমি বললাম, তাহলে স্ক্রিপ্ট একটু দাও, তাহলে একটু পড়ি, তারপর তাহলে ইয়ে করা যাবে। তো স্ক্রিপ্টটা পড়ে আমার অদ্ভুত, মানে বাপরে বাপ, এটা তো দারুণ স্ক্রিপ্ট। তো তারপর থেকে এবার আস্তে আস্তে একসাথে মানে পথ চলা শুরু আর কি, এই আর কিন্তু কি। এখানে তারপরে আমি ওই জানতে চাইবো যে তোমার ব্যাঙ্গালোরে গিয়ে কাজ তো করা প্রথম নাকি আগেও করেছো? না ব্যাঙ্গালোরে আমার ফিকশন কাজ এটা প্রথম। ব্যাঙ্গালোরে আমি আগে কাজ করেছি, কিন্তু সেটা ধরো মূলত ডকুমেন্টারি হিসেবে অংশটা অনেক আগে, মানে 2015-16 নাগাদ। কিন্তু ফিকশন আমি তো আমার ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করার কিছু জানতে চাই। তুমি ব্যাঙ্গালোরে গেলে, আমরা জানি বহু কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি, তাও পুরো হ্যাঁ ব্যাপারটা কিরকম ছিল সেটা একটু জানতে চাই। মানে এই ডিফারেন্সটা, মানে ইজি ডিফিকাল্ট ডিফারেন্ট, মানে তুমি মেইন স্ট্রিম কাজ করেছো, তুমি এই কাজটা করলে, তো কোন কোন ব্যাপারগুলো একটা তুলনামূলক কিছু যদি তোমার মাথায় থাকে, চ্যালেঞ্জ গুলো মূলত চ্যালেঞ্জেস, বা কোন ব্যাপারটা ইজি লেগেছে, কোন ব্যাপারটা চ্যালেঞ্জ, না চ্যালেঞ্জ গুলো বলতে মানে না দেখ, এবার দুটোই প্রসেস। আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে মানে সবকিছু সেট, আমি একদম সবকিছু রেডি, আগে পুরো লোকেশন দেখে সমস্তটা করে মানে তার আগে অবশ্যই স্ক্রিপ্ট বা এইগুলো সব যখন হয়ে যাওয়ার পর মানে দুটোই প্রসেস হতে পারে। এক হচ্ছে যে মানে সবটা আমার সেট, আমি খালি যাবো, আমি জানি আমার কি শট নিতে হবে, আমি খালি যাবো, জাস্ট ওই শটটুকু নেবো এবং ইটস ডান, এটা একটা প্রসেস। কিন্তু এই ক্ষেত্রে কায়ার ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল, আমাদের সেটা মানে এটা এবং সেটা শুটিং এর জাস্ট আগের দিন হয়েছিল। এটা হচ্ছে আমাদের কিছু লোকেশনের সমস্যা হয়েছিল, ওখানকার লোকাল যে কোঅর্ডিনেটর ছিল সে কিছু প্রবলেম হয়েছিল আর কি। তো তার ফলে যেটা হয় যে আমাদের ওই লাস্ট মোমেন্টে তখন পার্টিকুলার একটা লোকেশন সেটা আমাদের মানে চেঞ্জ করতে হয়, আমরা অন্য একটা লোকেশনে গিয়ে দেখে ওই লাস্ট মোমেন্টে তখন লোকেশন মানে আবার চেঞ্জ করা, এবং সেইটা মানে একটা তো মাইন্ডসেট থাকে যে একটা আগে লোকেশন দেখেছি, ঠিক আছে, লোকেশন দেখে এবার সব সেট করেছি যে আচ্ছা ঠিক আছে এইটা এখান থেকে এই হবে, এখান থেকে ওই হবে, এই ক্যারেক্টার এখান থেকে এই অব্দি মুভমেন্ট গুলো যা ইয়ে হয় সেই অনুযায়ী মানে ক্যামেরা মুভমেন্ট বা এই বাদ বাকি বিষয়গুলো ইয়ে হবে, অ্যাকর্ডিংলি হবে। তো সেইখানে মানে লাস্ট মোমেন্টে লোকেশন চেঞ্জটা আমাদের সবাইকার ক্ষেত্রে একটু চাপ হয়েছিল। তবে আমি বলছি এটাও কিন্তু একটা প্রসেস, মানে আমি ওই মানে কোনোভাবে ইয়ে না, এবং আমার যেটা মনে হয় তাতে করে আলটিমেটলি যেটা হয়েছিল সেটা হচ্ছে আরো ভালো হয়েছিল। আমার একটা ব্যক্তিগত মতামত, আমি জানি না মানে অরিন্দম দা বা স্যান্টি দা, রূপায়ণ দা তোমরা না, কিভাবে ইয়ে ভালো করছো আমি হয়েছিল। জানি না। খালি আমার একটা ছোট্ট দিনের কথা বলে দিই, পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যে এতদিন অব্দি আমরা ফটোমিটারে লাইট দেখতাম, কিন্তু আমাদের শুটিং আমি প্রথম দেখেছিলাম কেউ মোবাইলের স্ক্রিনে দেখছে যে কখন সূর্য ঢুকবে মেঘের মধ্যে, আর এবারে আমরা শুটে যাব। হ্যাঁ এটা ঘটেছিল, আচ্ছা জয়দীপের মনে থাকে। হ্যাঁ, এবার সূর্য ঢুকলো আচ্ছা ক্যামেরা তাহলে অ্যাকশন। এটা ঘটেছিল, মানে আমি জানি না এটা কোন, হ্যাঁ এইটা সিনেমাটোগ্রাফির কোন ব্যাকরণে ছিল, তবে আমাদের সাথে সুভাষকেও আমরা কোনো একদিন হয়তো পাবো, এটাও করেছিল। সুভাষ আমার নেই খুব এখন, ইমপ্রম্পটু মনে হয়েছিল এটা। তাকেও আমরা নেব, আমরা পরপর যাবো এক একটা বিভাগে। তো এবার আবার আমি একটু রূপায়ণ, এখানটা আমি একটু অ্যাড করতে চাই। জয়দীপ যখন এই কথাটা তুললো আর কি, মানে আমি দর্শককেও জানিয়ে দিই, আমাদের যখন শুটিং শুরু হয় 3 দিনের শুটিং প্ল্যান ছিল, আর একদিন ছিল বাফার ডে যদি কিছু থাকে বলে। তো প্রথম দিন আমরা আউটডোর করব, তারপরে 2 দিন ইনডোর করব, এই আমাদের প্রথম 3 দিনের ব্যাঙ্গালোরের শুটিং এর প্ল্যান ছিল। যেদিনকে শুটিং হবে আমরা টেকনিক্যাল রেখিতে গেছি সবাই মিলে, পুরো শর্ট ডিভিশন তৈরি হয়ে গেছে, ওইটা যেটা ও বলছিল।
হঠাৎ কাজে খবর এলো যে আমাদের লোকেশনের পারমিশন হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। আমরা ইমপ্রম্পটু ইনডোর শুটগুলো আগে করে নিলাম এবং থার্ড ডেতে আমরা বেরোলাম আবার লোকেশন খুঁজতে একটা Outdoor. টিপ নিয়ে হ্যাঁ আউটডোরে। আমার এক পরিচিত থ্রু দিয়ে আমি গেলাম, ওখানে আমরা গিয়ে পুলিশ স্টেশনে গেছি পারমিশনের জন্য, অনিরুদ্ধকে সাথে নিয়ে গেছি কারণ অনিরুদ্ধ আমাদের মধ্যে একমাত্র যে কান্নাডা বলতে পারে। তো আর ওখানে কথা বলার জন্য আমাদের দরকার ছিল স্থানীয় ভাষা। তো অনিরুদ্ধ সেখানে লিড অ্যাক্টর থেকে আমাদের প্রোডাকশন ম্যানেজার হয়ে গেছে সেই মুহূর্তের জন্য। তো তারপরে আমরা সেখানে গেলাম, আমরা পারমিশন নিলাম এবং তারপরে নতুন লোকেশনে পৌঁছে নতুন শর্ট ডিভিশন লেখা হচ্ছে, যেটা এতক্ষণ জয়দীপ বলছিল। সে এক অদ্ভুত Exactly, হ্যাঁ। অদ্ভুত কন্ডিশন আর কি। হ্যাঁ, এটা খুব অদ্ভুত হচ্ছিল জয়দীপকে নিয়ে এক একটা জায়গা দেখে দেখে তখন খাতায় নোট হচ্ছে ওই শটটা কি করে এখানে ট্রান্সপ্ল্যান্ট হবে আর কি। না, এটাও আমার কাছেও পুরোপুরি হ্যাঁ। একটা নতুন এক্সপিরিয়েন্স। বাট সবার কাছে আমার আর জয়দীপের বোধহয় বাংলা ইন্ডাস্ট্রিতে কম পয়সায় কাজ করে করে এগুলো একটু আধটু এতে চলে এসেছে। এটা তো খুব মানে এটা তো বিশেষ কারণে ক্যান্সেল হয়েছিল, কিন্তু এগুলো চলে যায়। আর আমরা আরেকবার অনিরুদ্ধর কাছে যাবো যে অনিরুদ্ধ, এটা অনিরুদ্ধ তোমার বলতে যেহেতু চাইছিলাম যে এই যে তোমার রোল পরিবর্তন করেছে ডিরেক্টর নিজে, আমি কিন্তু বলিনি, তুমি সেখানে ইন্টারপ্রিটারও হয়েছো, আবার খুব ভোর ভোর এসে তুমি প্রচুর টাইমে কল টাইম খুব সকাল সকাল থাকতো এবং টানা আমাদের চলেছে, যেহেতু আমাদের বাজেট এবং টাইম লাইন এবং তার মাঝেই সমস্যাগুলো গিয়েছিল, তো এর মধ্যেই কাজটা নেমেছিল। তো এইগুলো তো নিশ্চিত একটা মানে চাপেরই ব্যাপার। তো হাউ ইট ওয়েন্ট, মানে তুমি এটার মধ্যে দিয়ে গিয়ে অবশ্যই ভালো লাগার নয়, কিন্তু তুমি এটাকে নিয়ে কিভাবে চললে এবং তাতে সেটার এই অভিজ্ঞতাটা আমি জানতে চাই, কারণ আমার এই প্রবলেম গুলো তো থেকেই যায়। যে কোনো শুটে এরকম প্রবলেম হয় রূপায়ণ, মানে তুমিও জানো, কারণ এই ধরনের লাস্ট মোমেন্ট লোকেশন চেঞ্জ বা পারমিশন হলো না, বা শর্ট ডিভিশন চেঞ্জ হয়ে গেল, স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে গেল, সিন চেঞ্জ হয়ে গেল, এগুলো তো পার্ট এন্ড পার্সেল অফ দ্য শুটিং। কিন্তু যেটা আমার মজা লেগেছে যে সবাই গল্প করতে করতে যাচ্ছি একটা পিকনিকের মধ্যে, একটা মজার ছলে গল্পের ছলে এত কমপ্লিকেটেড একটা সাবজেক্ট আমরা শুটিং করছি এত লিমিটেড টাইম লাইনে আর লিমিটেড সময় সীমা, এবং যেখানে যেসব জায়গা আমরা শুটিং করেছি সেখানে পৌঁছতে আসতে যেতে একটা সময় সাপেক্ষর ব্যাপার, কিন্তু এতটাই মজা করে গল্প করে আমরা ব্যাপারটাকে করে নিয়েছি পিকনিকের মতন যে খুব একটা অসুবিধা হয়নি বা সমস্যা হয়নি। অভিজ্ঞতাটা বেশ ভালোই হয়েছে। এত কমপ্লিকেটেড সিনস আমরা করেছি, মানে খুব কমপ্লেক্স সিনস আমাদেরকে এন্টায়ার যে আউটডোর শুটটা যেটা একদিনের মধ্যে আমাদেরকে শেষ করতে হয়েছে, পুরো শুরু থেকে এন্ড অব্দি সিনগুলো যে আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি। ওয়েদারও খুব একটা মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে রোদ হচ্ছিল, তো হাওয়াও দিচ্ছিল, তো ওরকম একটা কমপ্লিকেটেড সিনারিওতে এই জন্যই করতে পেরেছি সবাই গল্পের ছলে আমরা গল্প করছি, মজা করছি, আড্ডা দিচ্ছি, আবার যখন সিন হচ্ছে তখন আবার ক্যারেক্টারে চলে আসছি। তো এই ব্যাপারটা, এই অভিজ্ঞতাটা এতটা আমাদের অসুবিধা হয়নি, বিকজ সবাই আমরা তখন মানে কোলাবোরেটিভলি কাজটা করতে পেরেছি সুষ্ঠুভাবে, সেজন্য। আর অভিজ্ঞতা আমার যথেষ্ট ভালো হয়েছে। একদিনে আমরা ইনডোর করেছি, একদিনে আমরা আউটডোর করেছি, যেটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কিন্তু আমরা সবাই করতে পেরেছি। আর লাস্টের যে সিনটা সেটা তো তোমরা সবাই জানো, এটা সাংঘাতিক মানে গায়ে কাটা দেওয়ার মতন সিন। তো ওই সিনটাও যখন আমরা রাত্রিবেলা শুট করছি, তো সেটাও শুট করতে গিয়ে আমাদের মানে মানে সেটাও সময় সাপেক্ষর ব্যাপার, কারণ যারা লোকালাইট ছিল তারা বলছে যে আমরা এখন লোকেশন মানে বন্ধ হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি ব্যাক আপ করুন। তো ওই চাপের মধ্যে ওই এত কমপ্লিকেটেড সিনটা করা, সেটা এই জন্যই হয়েছে কারণ আমরা সবাই টিম ওয়ার্ক এবং কোলাবোরেটিভলি করতে পেরেছি। তো অভিজ্ঞতা ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট। যাক, সে সময় নায়ককে আমরা জানাইনি, খালি লোকাল লাইটরা ছিল না ওই জায়গাটা, আর্ট ডিরেকশনের সময় কিছু লোকাল সাপটা বেদি করে ঘোরাঘুরি করছিল, যারা আলো টালো দেখে সরে গিয়েছিল। অবশ্যই তখন আর প্যানিক করা হয়নি কাউকে, এবং রীতিমতো জায়গাটা খুব ডেন্স ফরেস্টের মতোই আর কি, কারণ হ্যাঁ মানে জায়গাটা খুব রিস্কি ছিল। আমরা বোধহয় খুব হাই ছিলাম মানে শেষ করতে হবে বলে, বা জায়গাটাকে ওই জায়গাটাই চাই বলে তখন করে নেওয়া হয়েছিল। এখন হলে হয়তো দুবার ভাবতে হবে যে কোথায় কি করেছি আর। আচ্ছা, এবার আমি একবার ডিরেক্টরদের কাছেই যাবো। তোর জন্য একটা প্রশ্ন আছে আমার, তো এইটারই সূত্র ধরে যে এইটা তুই তো আর্ট ডিরেক্টরও,
তো এইটার কি চ্যালেঞ্জ ছিল এখানে আর্ট ডিরেকশনটা? কারণ এখানটার মনে হয় যেহেতু ব্যাপ্তিটা অনেকটা ছিল, তিনটে অ্যাকচুয়ালি আমি যদি বলি, তিনটে ডিফারেন্ট টাইপ অফ আর্ট সেটিং ছিল এখানে, এবং আমাদের বাজেট কম ছিল, সময় কম ছিল, এবং এই তিন রকম। এবার আমি না একেবারে অর্থকরী দিয়ে কথাটাকে শুরু করি, তাহলে বেটার হয়। বাজেট কম তাই কাজ খারাপ হয়, এটা খুব সরলীকৃত একটা তথ্য। কিন্তু ঘটনা হচ্ছে সিনেমার ক্ষেত্রে না দুটো ব্যাপার হয়। যদি তোমার বাজেট বেশি থাকে তাহলে দিনের দিনে হচ্ছে ওই বাঘের দুধ কিনতে পাওয়া যায়, যদিও কেনা যায় না, ওটা গরুর দুধই দেয় প্রোডাকশন লাইনে। এটা হয়, বাজেট থাকলে আমরা অযথা খরচা করতে পারি, প্রচুর জিনিস আনতে পারি যার মধ্যে কিছু আমি না ইউজ করেও ব্যবহার করতে পারি। এবার যখন বাজেট কম থাকে তার মানে এই নয় যে কাজের সাথে কম্প্রোমাইজ করা হয়। হ্যাঁ, ডেফিনেটলি কিছু জায়গায় ভাবনার সাথে কম্প্রোমাইজ করতে হয়, যে আমার এইটা বাজেট, এবার আমাকে এটা অ্যাচিভ করতে হবে, তাহলে এবার কি করা যেতে পারে? তাহলে আমার হোমওয়ার্কটা খুব স্ট্রং করতে হবে, যে আমাকে অপশনস রাখতে হবে, যে আমি যদি মানে 50 বাতি ঝাড় লণ্ঠন না পাই, তাহলে আমি ওই টেবিল লণ্ঠন দিয়েও করা যায়, কারণ আমি তো একটা পিরিয়ডকে জানাচ্ছি। কোনো ওখানে ছবিতে বলা নেই যে ওটাই ঝাড় লণ্ঠন দেওয়া ছিল, দেখলে ভালো লাগবে, না দেখলেও সেটা দিয়ে কোনো দর্শকের কিন্তু অবমাননা নেই দৃশ্যটা। হ্যাঁ, কিন্তু এই কাজটার ক্ষেত্রে যেটা আমার কাছে খুব কঠিন ছিল, এবং তার জন্য আমাকে অনেকটাই দেখতে হয়েছে, এই কাজটায় আমি গল্পতে যাচ্ছি না বলে বলে দিচ্ছি, এই কাজটা এর যে টোটাল স্প্যান অফ দ্য মুভি একটা বিরাট পিরিয়ড জুড়ে। এবার কি হয়, পিরিয়ড ওয়াইজ প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়। মানে আমি যদি বলি যে আজকের দিনে যে আয়না বা গ্লাসে আমরা মুখ দেখি, মানে সপ্তম শতকে এই আয়না বলে ব্যাপারটা ছিল না। তাহলে কি ছিল? তাহলে এই যে ব্যাপারগুলোকে ভাবা, কারণ আমাকে তো অ্যাট দ্য সেম টাইম ব্যাপারটাকে সাজাতেও হচ্ছে, মানে রিয়েলিটিটাকে আনতে হচ্ছে, এবং তার সাথে একটা ঐতিহাসিক সত্যতাও রাখতে হচ্ছে, যে আমি তো ওরকম করতে পারি না। মানে আমি ওখানে একটা টাংস্টেন বাল্ব দিলাম, বড় ভালো লাগলো, দিয়ে সেই লাইটটা তৈরি হলো, কিন্তু সেটা আলটিমেট সেই যুগে আসা উচিত না। তাহলে কিছু অর্গানিক লাইটস আসে, সেই সময় কি ইউজ ছিল, এইটা স্ট্রাগলিং ছিল। সেক্ষেত্রে আমার কোথাও মনে হয়েছে যে আমার কাছে বাজেটটা অতটা চাপ হয়নি, কারণ আমরা অনেক বেশি এটাকে আগে থেকে প্ল্যান করেছিলাম, এবং প্রচুর জিনিস আমরা কলকাতা থেকে কিনে নিয়ে গিয়েছিলাম, এবং প্রেক্ষাপট অনুযায়ী প্রচুর লোকালাইজ জিনিস যেটা আমরা দক্ষিণ ভারতেই পাই, সেগুলো আমার খুব কাজে রয়েছে। মানে আমার মনে আছে যে আমি প্রচুর ওদের মানে লোকাল বাজার থেকে প্রচুর জিনিস কিনেছিলাম, মানে একেবারে বেনে দোকান বলা যেতে পারে দক্ষিণ ভারতে, সেসব জায়গা থেকেও জিনিস নিয়েছিলাম। হ্যাঁ, এবার তার সাথে সেগুলোকে সিজনিং করার টাইমটাও আমি পেয়েছিলাম, যেহেতু আমি অনেক আগে পৌঁছে গিয়েছিলাম। তো এইটাই খালি আমার কাছে স্ট্রাগলিং ছিল। আমি কখনোই বলবো না যে বাজেটের জন্য এটা হয়েছে বা ওটা হয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার মাচ, যদি প্রি ওয়ার্কটা ভালো থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের শিডিউল কিছু ঘেটেছে, তার জন্য কিছু এদিক ওদিক হয়েছে, তবে যেটুকু আমরা করার চেষ্টা করেছি যে সেই সময়টাকে ধরা, এবং যখন একটা চরিত্র আসছে বা গল্পের সাথে তার যে সেই মুডটাকে ধরা, সেই কালারটাকে ধরা, এবং তার সাথে রেলিভেন্ট জিনিসপত্র দিয়ে ব্যাপারটাকে আরো কি বলা যায়, আমার কাছে আর্টের একটাই মনে হয় যে আর্ট ডিরেক্টর ক্যান মেক আ সিন লাইক আ ক্যানভাস ওয়্যার হি উইল কম্পেল দ্য অডিয়েন্স টু গো ইনটু দ্যাট পিরিয়ড, গো ইনটু দ্যাট সিন ইটসেলফ। তো ওইটা আমার খালি টার্গেট ছিল, যে এই জায়গাটায় যদি আমি এটা করি তাহলে যেন দর্শক মনে করে সে ওইটাই বসে আছে। তো ওইটা করা হয়েছে, সেটা আমার মতো করে যতটা সম্ভব করতে পেরেছি। প্রচুর ভুল ত্রুটি থাকতেও পারে, সেটা অবশ্যই দেখে সবাই বললে বড় ভালোই হবে, এটাই আর কি। এই আড্ডার মাঝে আমরা কি একবার গানটা দেখে নেব, সেটা কি সম্ভব? গানটা কি স্ট্রিম করা সম্ভব? তাহলে তো খুবই ভালো হয়। গানটা হ্যাঁ স্ট্রিম করা সম্ভব, হয়তো আমি সেটা করছি। তাহলে একটু করে দাও। আমরা আরেকটা পরের প্রশ্ন নিই, তারপরে গানটা তার মধ্যে স্ট্রিম করার চেষ্টা করব। যে এখানে আমি একটু এর কাছে হিল্লোলদার কাছে যাওয়া চাই। হিল্লোলদা, তুমি তোমার পুরোনো ওই যে দাদা তোমায় এটা ধরিয়েছিল সেটা বলেছে। আচ্ছা, একটা স্পেসিফিক প্রশ্নে যাই, যদি এটা একেবারে সম্পর্কিত নয়, যে তুমি যখন একটা লেখা লিখছো, ধরে নাও, এটা দুটো ব্যাপার আমার খুব মানে মাঝে মধ্যে মনে হয়, লেখক যারা লেখে তাদেরকে পেলেই জিজ্ঞেস করতে ইচ্ছে, যে আমরা মাঝে মধ্যেই বলি যে
রাইটিং ইজ নাথিং বাট এ রিফ্লেকশন অফ লাইফ। এবার তোমার ক্ষেত্রে কি, মানে তুমি কি রিয়েল থেকে রিলটাতে যাও নাকি না অনেক সময়? আমার আবার কিছু ক্ষেত্রে মনে হয় যে তাহলে কি অনেক যে আমরা সিনেমা দেখি তার যে বিভিন্ন চিন্তা ভাবনা সেটাও তো আমার লেখাকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে কোনটা বেসিক্যালি ইমপ্রম্পটু না এটা ভীষণ ভাবে কোলাবোরেটিভ, এবং কার ক্ষেত্রে সেটা কতটা সত্য? হ্যাঁ, এটার প্রায় 3 রকম উত্তর। কায়ার ক্ষেত্রেটা আমি পরে আসছি। ইন জেনারেল যদি বলো, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি আমি বলবো 70 to 80%, হ্যাঁ, বাস্তব থেকেই মানে রিয়েল থেকে রিল আমি বলছি না, আমি আমার খাতার পাতা বলছি, যেহেতু আমি তো মূলত সিনেমার জন্য কম, এই আমরা 3 জন মিলেই একটা যা ইয়ে করেছি, আর এইটা দ্বিতীয় কায়া, এরকমই আর কি। আর তাছাড়া হয়তো মানে কিন্তু মেজরিটি ছোট গল্প বা উপন্যাসের কথাই বলছি, যেটুকু মানে একদম যৎকিঞ্চিত লেখা আমার। তো সেই ক্ষেত্রে মানে সত্যি কথা বলতে জীবনে ওই হয়তো একদম ছোটবেলার কিছু ছেলে মানুষই ভাবনা থাকে যে সিনেমা দেখে হ্যাঁ ওই চরিত্রের মতো হব, এটুকু ছাড়া অন্তত আমার কাছে সিরিয়াসলি কোনো সেরকম ইমপ্রেশন বলবো না, ইন্সপিরেশন ছিল না। বরং উল্টোটা অনেক বেশি সত্যি, যে বাস্তবের যে মানুষ দেখি ট্রেনে, বাসে, পথে ঘাটে, সেখান থেকে ওই অবজারভেশন, সবাই জানে যে লেখকের এবং অভিনেতার মূল জিনিস হচ্ছে অবজার্ভ করা। হ্যাঁ, আমাদের একজন খুব মজার একটা কথা বলেছিলেন একজন খুব বিখ্যাত নাট্যকার। আমরা তখন বহরমপুরে একটা নাটকের ওয়ার্কশপ করছিলাম, তো একটু মজা করেই বলেছিলেন যে উনি একদম রমাপ্রসাদ বণিকের খুব একনিষ্ঠ ভক্ত, শিষ্য আর কি, হাতে তৈরি শিষ্য সেই নাট্যকার। উনি মানে তখন বহরমপুরে ছিলেন খুব বড় একটা মানে প্রশাসনিক বিভাগের রোলে, ডিএম অফিসেরই কিছু একটা বড় রোলে ছিলেন উনি। তো উনি, আমরা তখন কম বয়স, তখন বলেছিলেন যে দেখবে বাসে ভিড় বাসে যখন একটি সুন্দরী মেয়ে থাকে আর কি, তার দিকে 10 রকম দৃষ্টি দেখতে পাবে। তো তুমি খুব বেশি টাইম ওই মেয়েটির দিকে তাকিয়ে স্পেন্ড করো না, ওই 10টা চরিত্রকে খুব ভালো করে দেখো। তো এটা খুব মানে ছোটবেলায় শোনা কথা মনে ধরে গেছে। তো সেইভাবে অবজারভেশনটা একটা বড় ব্যাপার, ওইটা চলেই আসে। দ্বিতীয় কথা, কিছুটা যেটা আমি ইয়ে করি, যেটা ওই বাস্তবকে তো পুরোপুরি ধরা যায় না, মানে সিনেমার ক্ষেত্রে যদি বলো পর্দার বাস্তব এবং মানে লেখার পাতায় বাস্তবটাকে একটু অন্যভাবে ধরতে হয়, একটু কোথাও শিল্পিত ভাবে বা কোথাও কাটছাট করে, তার একটা নিজস্ব পরিভাষা আছে, সেটাও বাস্তব, কিন্তু হুবহু আয়নার মতো রিফ্লেকশন না। এইটা হলো 2 নম্বর। আর 3, হ্যাঁ, উল্টো জিনিসটা আর কি, যে এই একটা কি বলবো, যে উল্টো প্রসেসটাও হয়। সেটা হচ্ছে, অন্তত আমার ক্ষেত্রে সেটা অনেক কম, 2টো ক্ষেত্রে হয়েছে যে আমি একজন অভিনেতার ম্যানারিজমকে মাথায় রেখে একটা চরিত্রকে লিখেছি। এটা আমার 1টা বা 2টো জায়গা হয়েছে, কিন্তু তুলনাটা অনেক কম। তো সেই একটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস যদি করি, তাহলে আমি বলবো যে বাস্তবের ভূমিকা অনেক বেশি, সে তা থেকে উপাদান আহরণ করে পাতায় নামিয়েছি। কিন্তু কখনো কখনো সিনেমায় দেখা কোনো চরিত্রের কোনো ইমপ্রেশন, মানে আর কি, আমার মনে হয়েছে যে এই লেখার জন্য একে ভেবেই আমি, হয়তো তিনি মৃত একজন অভিনেতা, এরকম না যে তাকে আমি কাস্ট করব এরকম ভেবে না, কিন্তু তার ইয়েটা এতটাই হয়তো প্রভাবিত করেছে কোনো কারণে, যে মনে হয়েছে এই চরিত্রটা ওইভাবেই কথা বলবে, ওইভাবেই তার বডি ল্যাঙ্গুয়েজ হবে। তো এইটাই। আমরা বোধহয় প্রায় শেষের দিকে চলে এসেছি, কারণ 9:55 বাজে, আমরা বোধহয় 1 ঘন্টা দেখেছিলাম। তো আমরা এবার ধীরে ধীরে জাস্ট একটা কথা কিভাবে সময় চাই, একটা কথা এখানে বলতে, অ্যাকচুয়ালি আলোচনা কথাটা উঠেছিল কিন্তু হয়নি আর কি। তুই যেটা রূপায়ণ বলেছিল অ্যাকচুয়ালি আগে, সেটা হচ্ছে যে আমি আর সন্দীপন এই কাজটা কিভাবে একসাথে করছিলাম আর কি, মানে এই ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও, যেটা প্রশ্নটা স্পেশালি এই কাজটার ক্ষেত্রে, আগের গুলো না হয় জাস্ট 50 মিনিটসের একটা দিয়েছিল, এটা অনেক বেশি কমপ্লেক্স একটা জিনিস ছিল। তো সেটা নিয়ে আমার যেটা মনে হয় যে আমরা দুজন কমন ইন্টারেস্ট ছিল আমাদের এমনিতেই, সেটা আমরা পরবর্তীকালে আবিষ্কার করেছি, একসাথে থাকার সময় নয়। মানে জাস্ট বলে রাখি, আমরা শুধু 4 বছর একসাথে হোস্টেলে থাকি, তারপরে দীর্ঘদিন একসাথে মেসেও থেকেছি, এবং 4 বছর একই ডিপার্টমেন্টেও পড়েছি এবং একই হোস্টেলে থেকেছি সবসময়।
তো সেজন্য আমাদের মধ্যে বোধহয় একটা কানেকশন রয়ে গেছে, যেটা যদি আমাদের ভৌগোলিক দূরত্ব থেকে অনেক সেটা আমাদের ভৌগোলিক দূরত্ব আমাদের সেটা ভেদ করতে পারবে না আর কি, ওটা সেটা রয়ে যাবে। তো আমি যদি অনেক দূরেও থাকি, ও যদি দূরেও থাকে, আমাদের মধ্যে যদি কোনো ডিফারেন্সও আসে সেটা ম্যাটার করবে না এখানে। সেটা আমাদের এই গল্পটার ক্ষেত্রেও হয়েছিল, মানে আমরা দুজনেই করেছি, এমন নয় যে সমস্ত বিষয়ে দুজনে সহমত হয়েছি। ওর কথা আমার কখনো পছন্দ হয়নি, আমার অ্যানালিসিস ওর কখনো অনেক সময় অপছন্দ হয়েছে। মাঝখানে রূপায়ণের সাথেও যুক্ত হয়েছে, রূপায়ণকে নিয়েও আলোচনা করেছি, কারণ আমরা যখন পুরো প্রোডাকশন ডিজাইনটা করছিলাম, পুরো লুক অ্যান্ড ফিলটা নিয়ে আলোচনা করছিলাম, তখন আমাদের প্রচুর ইয়ে হয়েছিল। কিন্তু আমি একটু কেটে বলছি, বোধহয় অরিন্দম ব্যাক স্টেজে ওকে দেখাচ্ছে, তোমার অ্যাপ্রুভালটা লাগবে বোধহয়। ওকে পেয়ে গেছি শেষকালে একজন গায়কের মিউজিক রিলিজের দিন, তাহলে ওকে দুকলি শুনে আমরা শেষের দিকে যাব। হ্যাঁ, অরিন্দমকে দেখতে পাচ্ছি, আমি অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো সেই অরিন্দমকে পেয়েছি। হ্যাঁ, তুমি শেষ করে দাও, তারপর অরিন্দমের পরিচয়টা দিচ্ছি। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে সেই জিনিসটা আমাদের মনে হয়েছিল যে সেই কানেকশনটা কখনো ভাঙবে না আর কি, সেই জিনিসের জন্য সেরকম কোনো অসুবিধে হয়নি। ইনফ্যাক্ট আমরা প্ল্যান করি ওর সামার ভ্যাকেশন পিরিয়ডটা, ওরা যে সময় ইউএস থেকে আসতে পারে, সেই টাইমটা যদি আমরা শুটিং প্ল্যানটা করতে পারি, তাহলে আমরা ব্যাপারটাকে আমরা করতে পারবো সম্ভব। আসলে একটা কথা অ্যাড করি, যেটা তুই বলছিস যে মানে প্রচন্ড যখন করার একটা খিদে থাকে, কিছু একটা করার ইচ্ছে থাকে, তখন ওই মানে দূরত্ব বল বা চ্যালেঞ্জ বল, সেগুলো অনেক ছোট হয়ে যায়, তাই না? মানে আমরা সেইভাবেই প্ল্যান করে এগিয়েছি। আমার মনে আছে আমরা প্রি প্রোডাকশন করেছি অনেক, মানে আমাদের টাইমে যদি ম্যাচ করতে হয় আমার রাত্রিবেলা বা অথবা অরিন্দমের রাত্রিবেলা, তো এরকম অনেক রাত আমরা প্রি প্রোডাকশন প্ল্যানিং করেছি, যে স্ক্রিপ্টে এইভাবে কিভাবে একটু রিস্ট্রাকচার করা যায় সেইগুলো আলোচনা করেছি। তো কিন্তু প্রোডাকশনটা তো সেভাবে সম্ভব নয়, তো সেইভাবে আমরা প্ল্যান করেছি যে যখন শুটিং হবে তাহলে এই এক সপ্তাহ আমরা ক্যাম্প করবো ব্যাঙ্গালোরে। তো যাই হোক, সেটা তো আরেক গল্প। আমার এই গল্পটা আমরা নিশ্চয়ই আলাদা একটা কভার করবো। স্ক্রিপ্টের মধ্যে 16খানা ভার্সন তৈরি হয়েছিল। যাই হোক, আমাদের সাথে আরেক অরিন্দম এসেছে, অরিন্দম রায় পরিচালক, আর অরিন্দম চক্রবর্তী ও এতে একটি গান গেয়েছে, নির্বাণা স্তোত্র। তো অরিন্দমকে আজকে পেয়ে একেবারে শেষ মুহূর্তের দিকে আমরা আছি। তো অরিন্দমকে একটা প্রশ্ন এবং তারপর দুকলি গানও শোনাতে বলবো। সেটা হচ্ছে যে ওকে তুই দিয়েই বলি, কারণ ও আমার বহু আগের, মানে একেবারে ছোটবেলার বন্ধু এবং দীর্ঘদিন ধরে গান বাজনা করে। তো এই যে যখন এই কাজটা তুই করলি, যে এটা তো খুবই আলাদা রকম, মানে আধুনিক গান নয়, এবং একটা স্তোত্র যেটা দীর্ঘদিন হয়তো সেভাবে কোনো রিপ্রাইজড ভার্সন নেই, তো সেটাকে রিপ্রাইজ করতে যাওয়া, এবং দর্শকরাও শুনবে যখন বুঝতে পারবে যে ওটার মেকিংটাও একটু অন্য ধরনের। তো এইটা করতে গিয়ে তোর কিরকম আলাদা লাগলো, যেহেতু তুই নর্মালি আধুনিক গান করিস বা আমাদের তোর বিভিন্ন বেসিক অরিজিনাল গান টান হয়, তো এটা তো তার থেকে পুরোপুরি আলাদা, এবং তোর যে গানের যে ভার্সনটা সেটাও অনেকটা আলাদা। তো ওটার খুব রেফারেন্স পাওয়া মুশকিল। যেগুলো আছে খুবই স্তোত্র টাইপের আছে, গানের মতো নয় বা ওই টাইপের নয়। তো সেইটা একটু জানতে চাই, আর কাজটাতে জুড়ে যাওয়ার ব্যাপারটাও জানতে চাই। আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমার তুই তো জানবি আমার এই মন্ত্রোচ্চারণ ইত্যাদি আমার একটা খুব ভয়ানক আগ্রহ আছে এই বিষয়টাকে নিয়ে। আমি কখনো এই কাজ ডাইরেক্টলি করার সুযোগ পাইনি, আমি যখনই পেয়েছি এটা সুযোগ আমার প্রথমেই প্রচন্ড ভালো লেগেছে। মন্ত্রোচ্চারণের ওপর গান তো কখনো করিনি, মানে রেকর্ড তো কখনো করিনি, এমনি ব্যাপারগুলো করতাম, কিন্তু আর শঙ্করাচার্য মানে এই পার্টিকুলার এই মন্ত্রটাও খুব এটা মানে এমনিও আমি শুনছি নির্বাণস্তকম। তো এটা খুব ভালো লেগেছে। করতে গিয়ে চ্যালেঞ্জটাও শুনতে চাইবো, মানে ডিউরিং দ্য রেকর্ডিং এন্ড বা তুই কিভাবে প্রিপেয়ার করেছিলি, কারণ এটা আমি নিজেও যখন তোকে বলেছিলাম আমার খুব মনে হয়েছিল যে ইটস নিডস লট অফ প্র্যাকটিস, কারণ একটা ভয়েসকে ওই লেভেল অফ রেজোনেন্স তৈরি করা হয়েছে, যেটা আমাদের খুব শীঘ্রই, ওটা তো আজকেই রিলিজ হবে, সবাই শুনতেও পারবে। তো
তো সেটার জন্য প্রিপারেশনটা আলাদা কি ছিল অন্যান্য গানের থেকে? টেকনিক্যালি বলতে গেলে লোয়ার নোটে প্র্যাকটিস করেছিলাম 1 সপ্তাহ। সায়ের নিচের লোয়ার নোটগুলোয় প্র্যাকটিস করতাম। আর 1 সপ্তাহ হাই পিচে গান গাওয়াগুলোকে অ্যাভয়েড করেছি। কারণ এখানের ভয়েসটা, আমাদের ভয়েসগুলো তো এখন একটু প্যাটার্নটা ডিফারেন্ট হয়ে গেছে। গানগুলোর মতো করে ভয়েসগুলো আমাদের চলে গেছে। এখন এই ধরনের গানে যে একটা ভারিক্কি যতটা লাগে, বেস যতটা লাগে, তার সাথে উচ্চারণটাও এমনভাবে যাতে হয় যে যেন ব্যাপারটার মধ্যে কোনো ফোর্সফুলি হচ্ছে ব্যাপারটা এরকম না আসে। বেসিক্যালি আমরা তো এই ধরনের প্রোডাকশন আউট অফ প্র্যাকটিস, তো সেটাই ফিরে আসার জন্য একটু 1 সপ্তাহ একটু মানসিক একটা চলেছে, একটা ব্যাটল চলে। তো যেটা অন্য গানের ক্ষেত্রে হয়, আমরা কি করি, আমরা সুরটাকে আগে তুলে নিই, দিয়ে যদি ট্র্যাক থাকে তাহলে আমরা ট্র্যাক দিয়ে গাওয়ার চেষ্টা করি। এর ক্ষেত্রে সেটা হয়নি, রাদার এর ক্ষেত্রে আমি একটু সংস্কৃত উচ্চারণগুলোকে ঠিক করার চেষ্টা করেছি। না, এটাতে তুই যখন গানও গেয়েছিস তখন বেসিক্যালি তুই একটা বেস ট্র্যাকে গিয়েছিস, and then lot of re-engineering and lot of instruments has been added, যেটা আমি জানি। অ্যাকচুয়ালি অনেকগুলো, একটা নিচের সাথে একটা লেয়ার আছে পুরো, যে সায়ের লেয়ারটার জন্য যদি সায়ের প্র্যাকটিসটা না থাকে তাহলে এটা বোঝা সম্ভব হবে না। অ্যাকচুয়ালি যে কোনো মন্ত্র, বৈদিক মন্ত্রও তো মাল্টি ভয়েস দিয়ে আমরা শুনতে অভ্যস্ত। এখন তো একসাথে অনেককে বসিয়ে এই ধরনের গুলোকে রেকর্ড করানো খুব কঠিন। তো আমি প্রিপেয়ার ছিলাম যে আমাকে মাল্টি লেয়ারে এক একটা মিটারে এক একটা দিতে হবে, এটা নিয়ে প্রিপারেশন ছিল আমার। ভালো লেগেছে। আমি সবাইকেই ধন্যবাদ জানাবো, তোকে তো বিশেষ করে, অরিন্দমকেও। কারণ কি, ব্যাপারটা হচ্ছে যে আগে তো গল্পটা ভাবতে হয়, এই ধরনের কাজ করার আগ্রহ তৈরি করতে হয়। গল্প ভাবার জন্য কিন্তু আরেকজন আছে যার হাতে লেখা, এটা হিল্লোল দা। তুই পরিচিত হসনি ফেসিয়ালি? হ্যাঁ, মানে জয়দীপকে তো চিনিস, আর অনিরুদ্ধ আছে। হ্যাঁ, মানে গল্প ভাবতে হয়, তারপর তো এই ধরনের কাজ করার সুযোগ পাওয়া যায়। সুযোগ পেয়ে আমার ভালো লেগেছে। আর একটা জিনিস অ্যাড করছি, এই গানটাতে আমরা যখন স্ক্র্যাচ ভার্সন যেটার উপর শুটিং হয়েছে, অনিরুদ্ধ তখন অনিরুদ্ধকে শোনানো হয়েছিল, কারণ অনিরুদ্ধর এই সিনটা শুট করার সময় এই গানটার একটা ভূমিকা ছিল। ইনফ্যাক্ট হয়তো ও ভালো বলতে পারবে যে ওকে কতটা হেল্প করেছে শুটিং এর সময় এই গানটা, মুডটা সেট করতে, সেই পরিস্থিতিটা সেট করতে। না, সেটা আমার মজা হয়েছে যে মানে তোমার নেমসেক অরিন্দম, ওটা হচ্ছে মোবাইলে রেকর্ডেড ছিল, এবং মোবাইলেই পুরো ব্যাপারটাকে অ্যাপ বেসড একটা মানে স্ট্রাকচারালি তৈরি করা হয়েছিল টু গেট দ্য বিট, সো উই ক্যান রান দ্য শো। পরে তো সেটাকে পুরোপুরি আলাদাভাবে করা হয়েছে। তো সেটা অনিরুদ্ধকে আমার জিজ্ঞেস করা ছিল, মানে ওকে এই পার্টিকুলার সিনটা শুট করার সময় এই গানটা ওকে, মানে গান বা স্তোত্র পাঠটা রাদার, ওকে কিভাবে হেল্প করেছে বলে মনে হয় ওর, আদৌ যদি করে থাকে হেল্প? না, ডেফিনেটলি গান, তারপরে তোমার যে প্রেক্ষাপট বলো, তারপরে যে আশেপাশের যে সময় যেটা, বা যেভাবে সিনটাকে তৈরি করা হয়েছে প্রপস দিয়ে, বা যারা সমসাময়িক যারা আর্টিস্টরা ছিল ওই সময়, তো এই সমস্ত কিছু হেল্প করেছে এই সিনটাকে ডেভেলপ করতে এবং ডেলিভার করতে। কারণ একটা অ্যাক্টরের একটা কন্ট্রিবিউশন থাকে, কিন্তু তার মেকআপ, তার লুক, এবং তারপরে যেটা তুমি বললে, যেটা তুমি বাজাচ্ছিলে, স্তোত্রটা বাজাচ্ছিলে, এবং তারপরে যে লাইটিং, এই সমস্ত কিছু, এবং প্রপস এবং আর্ট, যেটা রূপায়ণদা সাংঘাতিক ভাবে ওই সিনটাকে তৈরি করার জন্য বিল্ড আপ করেছে, এইগুলো সমস্ত কিছু হেল্প করেছে এই সিনটাকে ডেলিভার করার জন্য একটা ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম। কারণ ওই সময় তুমি জানো আমরা সবাই সাংঘাতিক প্রেসারে ছিলাম যে এই সিনটা 1 টেকে বা 2 টেকে বা 3 টেকে আমাদেরকে কমপ্লিট করতে হবে পুরো ব্যাপারটাকে। আর ডেন্স ফরেস্টে আমরা শুট করছিলাম, তো সমস্ত কিছু আই থিঙ্ক এনভায়রনমেন্ট বলো, বা লুক বলো, বা আর্ট বলো, বা গান বলো, বা মেকআপ বলো, সমস্ত কিছু হেল্প করেছে এই সিনটাকে ডেলিভার করার জন্য। তো থ্যাঙ্কস টু এভরিবডি এটার জন্য। এবার ঘন্টা বেজে গেছে, আমরা 4 মিনিট অতিক্রম করে ফেলেছি।
তো আমাদের হ্যাঁ। আলাদা আলাদা ভাবে আবার দর্শকদের জন্য বলা যে আমরা আমাদের, কারণ আমরা চিরকালই মনে করেছি যে সিনেমা তো একটা বড় জার্নি, মানে যেটা আমরা কাটিয়েছি, আপনাদের তার সাথে একটু ভাগ দেওয়ার যতটা চেষ্টা করা যায় সেইটুকু আর কি। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি বিভাগে সবার সাথে সাথে এই প্রত্যেক সপ্তাহে এটা আমরা মিট করব, যাতে আপনারা একটা বুঝতে পারেন। মানে আমার খালি এটুকুই বলা যে সিনেমাকে যদি মানুষ বোঝে তাহলে ওই নিজেদের হানাহানি গুলো অন্তত কমে যাবে। একটা কোলাবোরেটিভ জিনিস যে কি তৈরি করতে পারে সেটা সিনেমা বোধহয় মানুষকে বোঝানোর চেষ্টা করে। তো আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টের সাথে বারবার মিট করব। গানের জন্য তো আলাদা থাকবে, আমরা কিভাবে সিনেমাটোগ্রাফি করেছি, তার কি কি চ্যালেঞ্জেস, কারণ we live the life and we want to share the niceness of the whole journey. তো এবার আমরা শেষ করার আগে সবাইকে পরপর বলে যাব যে এক দু লাইন কার সম্পর্কে, দর্শকদের সম্পর্কে, আজকে মিউজিক রিলিজ সম্পর্কে বলে আমরা একেবারে 2 লাইন অরিন্দমের কাছ থেকে শুনে আজকের অনুষ্ঠানটা শেষ করতে যাব। তো আমি প্রথমে অরিন্দম দাকে বলবো যে তা নিয়ে, আজকের মিউজিক রিলিজ নিয়ে 2 লাইন, and then তারপর স্যান্ডি দা, as we are able to see on the screen. হ্যাঁ, অবশ্যই কায়ার মিউজিক আমার কাছে খুব খুব কাছের। আচ্ছা, বলার আগে একটা কথা বলতে, আমাকে অনেকেই প্রশ্ন করেছে এটা তো শর্ট ফিল্ম, তাহলে কেন 5টা গান? কিন্তু সেটা শুনলেই বুঝতে পারবেন কেন, এবং সিনেমা ফিল্মটা দেখলেই বুঝতে পারবেন এখানে কিছুই জোরপূর্বক ঢোকানো হয়নি, এটা সবকিছু এসেছে প্রয়োজনে। আর আমরা সেখানে একটা বড় স্কেল, যেটা অন্য বলে গেছে, একটা বড় রেঞ্জ কভার করেছি, নানা ধরনের গান। শুনুন, আপনারা জানান কেমন লাগলো, সেটা খুব জানাতে হবে, এবং খুব অনেস্টলি জানান আমাদের ফিডব্যাকটা কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। এবার স্যান্ডি দাকে বলবো। হ্যাঁ, মানে কায়ার গান তো ভীষণভাবে প্রিয়। যখন যদিও গানের শুটিং এর সময়, গানের রেকর্ডিং এর সময় থাকতে পারিনি কলকাতায়, থাকার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু পরে যখন গানগুলো রূপায়ণ তুমি শেয়ার করলে, আমি বোধহয় একটা দুটো গান লুপে বেশ কয়েকবার শুনেছি এবং এখনো শুনে চলেছি। তো গানগুলো সেভাবে তো মানে ভীষণ প্রিয়, এবং খুবই খুবই এক্সাইটেড গানগুলো যখন সিনেমায় আসবে তখন কতটা ভালো লাগবে সেটা দেখতে। আর আলাদা করে কিছু বলার নেই, মানে গানের ডিপার্টমেন্টে সবাই যেভাবে গান, দর্শকদের জন্য কিছু বলতে পারো। দর্শকদের জন্য বলবো যে হ্যাঁ, মানে এই মুহূর্তে তো আমরা গানগুলো রিলিজ করছি, গানগুলো শুনবেন, শুনে জানাবেন কেমন লাগলো। আমাদের তো ভীষণই ভালো লেগেছে, আপনাদের আশা করি ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। প্রচন্ড পরিশ্রম করা হয়েছে এই গানগুলোর পেছনে, রূপায়ণ যেটা বলেছে, এবং একটা গান বোধহয় রূপায়ণ তুমি লাইভ রেকর্ড করেছো, সেটা যে ফোক সংটা, বাউল গানটা। আশা করি সবারই খুব ভালো লাগবে, সবাই দেখুন, ফিডব্যাক শেয়ার করুন, এটুকুই বলার। থ্যাংক ইউ। এবার হিল্লোলদার কাছে যাব। একবার এই প্রসঙ্গে তোমার কাছে 2 কথা জানতে চাইবো। এক হচ্ছে, বহু আগে একবার ক্রসওয়ার্ডে জয় গোস্বামীকে প্রশ্ন করেছিলাম যে কবিতার কি ইলাস্ট্রেশন আপনার পছন্দের, উনি বলেছিলেন না, একেবারে সোজাসুজি বলেছেন, যদিও পরবর্তীতে হিরণ মিত্র করেছিল। তো তুমি তো একটা গল্প লিখেছিলে, এবার সেটা অবয়ব দিয়েছে, অনিরুদ্ধরা অবয়ব হয়ে গেছে, কেউ গান গেয়ে দিয়েছে, রং চং সবকিছু লেগে গেছে। এইখান থেকে তুমি গানটাকে দর্শকদেরকে কিভাবে দর্শকদের জন্য বলো আর আমাদের জন্যও বলো এই গানের রিলিজের দিন। হ্যাঁ, তো আমি সম্ভবত একমাত্র যে একদম এই গানটা যখন শুনছি একটা অদ্ভুত জায়গা থেকে, কারণ আমি ওই প্রসেসের মধ্যে দিয়ে যাইনি তোমাদের মতন, ওখানে উপস্থিত ছিলাম না, তার ফলে একদম ফ্রেশ একটা টেক। এবং সব থেকে বড় কথা যে গল্পটা যখন ভেবেছি এবং তার সঙ্গে এত সুন্দর এটা একটা কমপ্লিমেন্ট করছে, সেই জায়গা থেকে সত্যি খুবই খুশি এবং তৃপ্ত। কারণ তুমি প্রশ্নটা যেটা করলে তার মধ্যে যে লুকোনো ইঙ্গিতটা ছিল যে হ্যাঁ, একজন গল্পকারের বা আমার ধারণা মানে খুব সেন্সিবল ডাইরেক্টরেরও কখনো এটা পছন্দ হবে না যে প্রডিউসারের চাপে তার একটু নায়ক নায়িকা গাছের হাত ধরে গাছ ধরে একটু দোল খেয়ে দুটো গান গেয়ে নিল, যার সঙ্গে কন্টেন্টের মূল টেক্সটের কোনো মিল নেই। সেইটাই হচ্ছে তোমার ইয়ে ছিল।
তো এইখানে যাই হোক আমাদের তুমি তো বলেই দিয়েছো যে সিরিয়াস বিষয়, কমপ্লিকেটেড লেয়ার্ড ইয়ে, এবং এখানে আমরা কখনোই তো চাইবো না যে ওই ধরনের কোনো গান হোক, এবং সেটা একটা শর্ট ফিল্মের পক্ষে একটা বাজেটের কনস্ট্রেন্ট যেখানে আছে সেখানে একটা অহেতুক চাপের বিষয়। তো এই বিশেষ করে সবকটাই, কোনোটাই আলাদা করে এর কিছু নেই। আমার পার্সোনালি শেষ নেই আর যে ইয়ে আর একটা মেয়েটির যে গানটা অশরীরী, হ্যাঁ, ওই দুটো খুবই পছন্দের, বাকিও গুলো লুপে শুনে যাচ্ছি। তো ওই দুটো শুনতে শুনতে এবং দৃশ্যটা ভাবতে ভাবতে তখন বুঝতে পেরেছি যে মানে এত সুন্দর না বলা কথাগুলো যেগুলো হয়তো স্ক্রিপ্টে অভিনয়ে বলা যাচ্ছে না এবং বলে দেওয়া হচ্ছে গল্পের জন্য, এটা অসম্ভব ভালো। দর্শকদের এটুকুই বলার যে শুনুন আপনারা অন্যরকম গান, মানে বাংলা সিনেমার আধুনিক মানে এখনকার গানের লঘুত্ব বা চপলতা নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের কাছে অবশ্যই বলবো একটু শুনে দেখুন। অ্যাট এ টাইম গভীর কথা কিন্তু খুব সহজভাবে পরিবেশিত হয়েছে, এবং গান এবং সুর হাতে হাত ধরে গেলে অনেক সময় হয় গানের কথা আলাদা করে ভালো, সুর আলাদা করে ভালো, কিন্তু সিঙ্কটা হয় না। এখানে দে গো হ্যান্ড ইন হ্যান্ড। আমার তো ব্যক্তিগতভাবে অসম্ভব ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। অনিরুদ্ধর কাছে যাব, যে কোনো গান না শুনেই পুরো কাজটা করে ফেলেছে, এবার ধীরে ধীরে অর্নামেন্টেশন হচ্ছে। তো তুমি তো অভিনয় করেইছো এবং তারপর এখন গানটাকে তুমি তার সাথে অ্যাড করতে পারছো। তো হাউ ইউ ফিল, এবং তোমার দর্শকদের জন্য কি বলা আছে সেটা একটু শুনে নেব। আমি এইটুকুনি বলবো যে এই ধরনের চরিত্র একজন অ্যাক্টরের কাছে খুব কম আসে। মানে এই ধরনের চরিত্র ওয়ান্স ইন আ লাইফ টাইম করার মতন সুযোগ বা অপরচুনিটি একটা আর্টিস্টের কাছে আসে, এবং আমি খুব লাকি বলবো যে এই ধরনের চরিত্র শুরুর দিকে আমি পেয়ে গেছি করার, মানে করতে পেরেছি। কতটা জাস্টিফাই করতে পেরেছি সেটা দর্শকরা বলতে পারবে, কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আমার উপর সেই ভরসাটা রাখার জন্য যে আমি এই ধরনের কমপ্লেক্স চরিত্রকে জাস্টিফাই করতে পারবো। সমস্ত এলিমেন্ট এই সিনেমাটার, লাইটিং, সিনেমাটোগ্রাফি, গল্প, মিউজিক, অভিনয়, সবকিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, কোনোটার থেকে আলাদা করা যাবে না। সুতরাং দর্শকদের বলবো আপনারা অবশ্যই গানগুলো শুনুন। আর আমার কাছে পার্সোনাল ফেভারিট হচ্ছে অশরীরী, এবং যে বেদ স্তোত্রটা যেটা অরিন্দম দা আমাদের সিনের সময় প্লে করেছিল, এটা এত সুন্দরভাবে রেকর্ডিং হয়ে এসছে। বাকি গানগুলোও ভালো, কিন্তু এই দুটো আমার পার্সোনাল ফেভারিট। কিন্তু আপনারা অবশ্যই শুনুন এবং জানাবেন কেমন লেগেছে। আর সিনেমাটা রিলিজ করার জন্য আমি অধীর আগ্রহে, আর বাকিরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তো সবাইকে বলবো অবশ্যই শুনুন। থ্যাংক ইউ। সিনেমাটোগ্রাফি বলতে সিনেমাটোগ্রাফার লুকিয়ে গেল কেন? এই তো সিনেমাটোগ্রাফারকে দেখা গেছে। তাহলে সিনেমাটোগ্রাফি দিয়ে বললো যখন, যে দেখো তুমি তো ক্যামেরা দিয়ে ক্যানভাস আঁকো, গান দিয়ে নয়, এবার তাতে এবার গান পড়েছে। তোমার কাজগুলোর মধ্যে এটা একটু যাতে একটু মানে একটা শর্ট ফিল্মে 5টা গান ইজ আ ভেরি রেয়ার থিং, যদিও এখানে গানগুলো বিভিন্ন পার্সপেক্টিভে ইউজ হয়েছে। তো সেই দিক থেকে তোমার কিরকম লাগলো? এবং আমি জানি যে আজকে বোধহয় গতকাল তোমায় আমি শেয়ার করেছি গানগুলো, এবং তারপর তুমি শুনেছো। সো ইউ আর অ্যাজ ফ্রেশ লাইক দ্য অডিয়েন্স, মানে তারাও আজকে শুনবে, তুমি একদিন আগে শুনেছো। তো তোমার কেমন লাগলো এবং দর্শকদের জন্য তুমি কি বলবে সেটা শুনতে চাই। না, আমার 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 খুবই খুবই ভালো লেগেছে, এবং আমি মানে মিউজিক তো অবশ্যই মিউজিক গান মানে, কিন্তু আমার মানে দর্শকদের বা আমাদের সবাইকে বলা, মানে আমরা ওই হয় না যে আমরা এখন আশেপাশে যে ধরনের কাজকর্ম হয়, মানে সেটা যে কোনো স্কেলে, মানে সেটা ছবি, বড় ছবি, হোয়াট এভার ইট ইজ, সেই জায়গা থেকে কায়া হচ্ছে কমপ্লিটলি একটা অন্য ইউনিভার্সের ব্যাপার, ঠিক আছে? তো সেইখান থেকে আমার মনে হয় যে জন্য কায়া আরো মানে সবাইকার মানে উচিত দেখাটা। মানে আমরা হয় না, মানে আমরা জেনারেলি তো আমরা এখন এই ধরনের কাজ অলমোস্ট দেখি না, আমি তো দেখতে পাই না, আমি জানি না তোমরা দেখতে পাও কিনা, মানে দেখতে পাই না। সেইখান থেকে দাঁড়িয়ে কায়াটা কমপ্লিটলি আলাদা। এইটা হচ্ছে আমার কাছে মানে মানে কি বলবো, কায়া ইউএসপি বলতে পারো। হ্যাঁ, সেইটা খুব একটা বড় পয়েন্ট আমার মনে হয়। এবং মানে মিউজিক তো অবশ্যই, মানে আমি কালকে শুনে আমি তো তোমাকে রিপ্লাইও করেছিলাম ইনফ্যাক্ট, মানে খুবই খুবই অন্যরকম, মানে কমপ্লিটলি অন্যরকম। আমরা এই ধরনেরই তো একদমই এখন
মানে ইয়ে নয়, মানে শুনতেও পাই না, দেখতেও পাই না, বা এই ধরনের স্ক্রিপ্ট একদমই এই ধরনের মানে অভ্যস্ত নই আমরা। তো সেইখান থেকে কয়েকটা সবাইকার অ্যাটলিস্ট দেখা উচিত, শোনা উচিত। থ্যাংক ইউ জয়দীপ, সবাইকে ধন্যবাদ। আমরা শেষে অরিন্দমের কাছে যেমন দুকলি শুনে আমরা অনুষ্ঠানের শেষ করব। তার আগে খালি দর্শকদের জন্য বলা যে এটাই শেষ নয়, শেষ নয়, শেষ নয়, এ যে অশেষ। জয়দীপ প্রায় ইউনিভার্স বলতে আমি ভাবছিলাম এই বোধহয় কিছু একটা বলে ফেললো। যাই হোক, আমি সেটা আর গেলাম না, খালি ওই গানের লিরিক্স দিয়ে বলবো যে আজকে আমাদের এই যে বসাটা, এই যে আড্ডাটা, প্রথম কথা হচ্ছে এটা মানে ফেসবুক লাইভ আমি একেবারেই করি না, আর আমি একেবারে এটার সাথে খুব ইমপ্রম্পটু, খুব এও নই, কিন্তু পারদর্শীও নই বলাটা ভালো। কিন্তু আপনাদের আমাদের নিজেদের মধ্যে না, আমাদের নিজেদের মধ্যে আড্ডাটা দিতে ভালো লেগেছে। এবার আপনারা দেখুন, আর একটা কথাই খালি বলবো যে গানগুলো শুনুন। মানে আমরা নিজেরাও প্রচুর যত্ন করে, প্রচুর সবাই করে সেটা, কিন্তু আমরা চেষ্টা করেছি, যেহেতু উই গট মানে আমরা অনেকটা বড় ক্যানভাস পেয়েছি, তাই বিভিন্ন ধরনের গান আছে, বিভিন্ন জনারের গান আছে, বিভিন্ন ভাবে সেগুলোকে রেকর্ড করা হয়েছে। মানে উই হ্যাভ ট্রাইড দ্য এক্সপেরিমেন্ট অ্যাজ মাচ ওয়ে উই ক্যান ডু। মানে সেটা অর্ণব করেছে, এবং দু একটা গানের কথাবার্তা আমি লিখেছি বলে আমি ওর পুরো জার্নিটা দেখেছি নিজের চোখে, আমার ঘরে প্রতিটা এতে। মানে সেইভাবে আমি বলছি যে আপনারা গানগুলো শুনুন, গানগুলোকে অন্যভাবে আনার চেষ্টা করা হয়েছে গল্পের খাতিরেই, এবং তাতে বিভিন্ন পারিপার্শ্বিক প্রয়োজনেও বিভিন্ন ভাবে সেটাকে রেকর্ড করতে হয়েছে। যেমন লাইভ রেকর্ডিং যেখানে আমরা করেছি, সেখানে যিনি রেকর্ড করেছিলেন তিনি বলছিলেন যে দীর্ঘ কয়েক বছর পরে উনি আর কি বিভিন্ন মাইক্রোফোন গুলো পরিষ্কার করবেন, কারণ লাইভ রেকর্ডিং তো দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে। তো আলাদা আলাদা ঘরে এতগুলো মাইক্রোফোনকে কোলাবোরেট করে করাটা, ওটা বন্ধই হয়ে গেছে প্রায়। আগে তো লাইভ রেকর্ডিং হতো সব। ওইভাবে আমরা চেষ্টা করেছি। আমি আর বেশি কথা বলবো না, আমি সরাসরি অরিন্দমের কাছে যাব। অরিন্দমকে বলবো যে দর্শকদের জন্য কিছু বলতে, এবং ও যে গানটা করেছে তার কিছু অংশ যেটা আপনারা শুনবেনই, ওর গলা থেকে, যেহেতু শিল্পীকে পেয়েছি ছাড়ি কেন আর কি। তো মধুরেণ সমাপয়েতে আমরা ওই গানটা শুনে তারপর আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব। আমি বিশেষ কিছু বলবো না, সবারই মানে কথাগুলোই একটা সংক্ষেপে আমারও তাই মত। দেখুন, ভালো লাগবে আশা করছি। এবং আমি গানগুলো পার্সোনালি শুনেছি সবগুলোই, যেগুলো আমার যেটা মনে হয়েছে প্রচন্ড ভিন্ন স্বাদের গান। পাঁচটা রকম ভেদ আছে এবং শুনে ভালো লাগবে, শুনতেই মধুর প্রত্যেকটি, এবং প্রত্যেকটা দিনের বিভিন্ন সময়ে শোনার মতো গান। আমি এই গানটা একটু এইভাবে লাইভ গাওয়া একটু কঠিন, তাও আমি একটু ট্রাই করছি। না, একটু আনপ্লাগডই হোক, লাইভ গান তো মানুষ শুনবেই। मनोबुद्धहंकार चित्तानि नाहम्, न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे, न च व्योम भूमि न तेजो चिदानन्दरूपम् शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूपम् शिवोऽहं शिवोऽहम्। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের মিউজিক রিলিজ হচ্ছে, বাকি কথাটুকু দর্শকদের জন্য। সবাইকে জানাই শুভরাত্রি। আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, যারা যারা ছিলেন তাদের তো অশেষ ধৈর্য, আমাদের তো ধৈর্য থাকবেই, কারণ আমরা তো কথা বললেই ওই সময়ের দিনগুলোতে পৌঁছে যাই, আমাদের বয়সও কমে যায়, কয়েকটা বছর এমনি এই কথা বলতে বলতে কেটে যেতে পারে, শেষ হতে পারে, এই অশেষই থেকে যাবে। কিন্তু আমরা শেষ করব নিয়ম অনুযায়ী। আপনারা গানগুলো শুনুন,
আপনারা লাইভটাও দেখুন, অনেক গল্প, যে কথাগুলো হয়তো চুপ কথাগুলো তো সিনেমায় বলা যায় না, সেই কথাগুলো শুনতে পাবেন। আগামী দিনে আমরা আবার ফিরবো বিভিন্ন জনকে নিয়ে, বিভিন্ন বিভাগকে নিয়ে, কারণ আমাদের মনে হয় যে প্রত্যেকেই এই সিনেমাটার সাথে জড়িত এবং তাদের এক একটা অবদানের জন্য পুরো সিনেমাটা তৈরি হয়েছে। কেউ এখানে আমরা একক নই, ইন্ডিপেন্ডেন্ট কথাটা ওই জন্য আমি প্রথমে বলেছিলাম, ইট ইজ নট ট্রুথ ফর সিনেমা এট অল, ইটস এ ভেরি ডিপেন্ডেন্ট মিডিয়া। শুভরাত্রি সবাইকে, আপনারা ভালো থাকুন, গানগুলো শুনুন এবং অবশ্যই আমরা প্রায় অন্তজ, আমাদের না প্রচন্ড বুস্ট করার পয়সা করি নেই, আপনারা শুনুন, মানুষকে একটু আপনারাই শুনিয়ে দিন, আর বাকিটা মানুষ বলুন। আপনারা যা হোক, খারাপ লাগা ভালো লাগা বলুন, জাস্ট আমাদের সাথে কথা বলুন, আমরা তাহলে আগামী দিনে আরো কাজ করার সুযোগ পাবো। মানে এই ফ্লগে না গিয়ে সিনেমাই না হয় বানানো যাক না, অনেক তো ব্লগ হচ্ছে চারিদিকে, তো আমরা কিছু কন্টেন্ট আনার চেষ্টা করব। আপনাদের যদি সাহায্য পাই, আপনারা যদি শোনেন, তাহলে আমরা আবার আসবো, আমরা আসতে থাকবো, আমরা আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন, গানগুলো সম্বন্ধে লিখুন। থ্যাংক ইউ অল, শুভরাত্রি। শুভরাত্রি। খালি একটা শেষ কথা, কায়ার পেজ এবং কায়ার ইউটিউব চ্যানেল এই দুটোতে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভিডিও সংটা এবং সমস্ত অ্যালবামের লিংক আমরা কায়ার ফেসবুক পেজে পোস্ট করতে থাকবো। ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ, থ্যাংক ইউ।